ল্যাপটপ ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? নমস্কার, সোজা সপ্তাহে আপনাদের প্রত্যেককে স্বাগত। নজিরবিহীন বললেও কম বলা হয়। সাত সকালে আইপ্যাকের অফিস এবং তার কর্ণধারের বাড়িতে হানা দিল ইডি। তৃণমূলের ভোট কুশলীর কাজ করে এই সংস্থা। ইডির হানার মুখে কার্যত পাল্টা অভিযান চালালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইপ্যাকের অফিসে গেলেন, তার কর্ণধারের বাড়িতে গেলেন, তৃণমূলের ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে চলে এলেন। অভিযোগ করলেন তার দলের ভোট সংক্রান্ত তথ্য চুরি করতেই এসেছিল ইডি। তৃণমূল নেত্রী সরাসরি আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। ইডির হানা এখন ভোটের বাংলায় তৃণমূলের নতুন অস্ত্র। বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো তৃণমূল। শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তিনি। ইডি অবশ্য চুপ করে বসে নেই। তারা পাল্টা অভিযোগ করেছে, তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বহু গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি আদালতেও গিয়েছে। এই লড়াই এখন কোন পথে এগোয় সেটাই এখন দেখার। ভোটের বাংলায় প্রশ্ন অনেক। এই বিতর্ক কি রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ পাইয়ে দেবে তৃণমূলকে, নাকি আদালতে চাপে পড়তে হবে তাদের? চাপ, পাল্টা চাপের এই রাজনীতিতে বিজেপি কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে? এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আমরা শুনে নেব একবার যে আজকে যখন ইডি হানা চলছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের অফিসে বাড়িতে গিয়ে কি বলেছেন। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people.
more than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they are already attacked my in the IT office also. In fact, sector 5, I am going there also. সরাসরি আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর এ নিয়ে আজকে যাদের আমরা ডেকেছি বা যাদেরকে আমরা পেয়েছি স্টুডিওতে পরিচয় করিয়ে দিয়ে, আমার বাঁদিকে রয়েছেন তৃণমূলের পক্ষে সমীর চক্রবর্তী, পাশে রয়েছেন বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা, তার পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস, তার পাশে রয়েছেন বিকাশ চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সিপিআইএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক পার্থপ্রতিম দাস। পার্থদা, আপনাকেও স্বাগত। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনাদের দলের বক্তব্য কি? দেখুন, একটি তদন্তর কারণে একটি কেন্দ্রীয় সংস্থা তারা ইনভেস্টিগেট করতে গেছে। সাংবিধানিক পদে থাকা কোনো এই ধরনের, মানে আপনি একটু বলেছিলেন যে এটা নজিরবিহীন ঘটনা, এখন তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাবেন, এটা নজিরবিহীন ঘটনা নয়। কিন্তু এটা নজিরবিহীন ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে সেই তদন্তকারী সংস্থার তদন্তস্থলে প্রবেশ করবেন। এবং আমি শঙ্কুর কাছে, শঙ্কুর অডিওটা খুব ডিস্টার্ব করছে, একবার অডিওটা চেক করুন, শঙ্কুর অডিওটা ভালো করে চেক করুন। আমি আসছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, রাজনীতিতে এর ইম্প্যাক্ট কি? দুটো ইম্প্যাক্ট আছে। প্রথম হচ্ছে পারসেপশনে ধাক্কা। কেন পারসেপশনে ধাক্কার কথা বলছি? আমাদের এই রাজ্যে এ প্রশ্ন বারবার উঠেছে যে নির্বাচন কাছে এলেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হয়, কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে যায়। এবারও দেখা যাচ্ছে ঠিক এই কেন্দ্রীয় এজেন্সি এতটা সক্রিয় হয়েছে, কত সালের মামলা এবং আজকে সক্রিয় হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে ভোট এসে গেছে। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, যেখানে ধর্মকেন্দ্রিক, যেখানে এসআইআর ইস্যু, সেগুলোকে সরিয়ে দিয়ে আমরা দেখছি ইডি তার কেন্দ্রবিন্দুতে চলে এলো। কেন? একটা পুরনো মামলা যেখানে কিনা সরাসরি, যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে ভোট কনসালটেন্ট যারা, তাদের অফিসে চলে এলো। এই যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং ভোটের আগে অতি সক্রিয়তা বারবার বলা সত্ত্বেও সেই পারসেপশনটা আবার এলো। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে, এটা বিশ্বদা আপনি দেখবেন যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের যে শক্তি, যে ক্ষমতা, সেখানে দাঁড়িয়ে রাজীব কুমারের বাড়িতে গেছিলেন, পরবর্তীকালে সেই মামলা সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের এই শক্তিকে সংবিধান বা আইনের ঊর্ধ্বে উঠেও যখন তিনি প্রতিবাদ করছেন, তার কাছে সেই পয়েন্ট আছে। আমি আসছি বিশ্বজিৎ, আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, যে এই যে একটা ইম্প্যাক্টের কথা যেটা বিশ্বজিৎ বলল, এই যে সরাসরি তিনি নিশানা করছেন অমিত শাহকে, এবং একটা পুরো বিষয়টা একটা রেড, একটা অভিযান, সেটা পুরোটা রাজনৈতিক হয়ে গেল, এটা বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেললো? দেখুন, রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক মেধা বুদ্ধিমত্তা দিয়ে বানানোর চেষ্টা করছেন, কিন্তু এর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি ইডির একটা অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট এসছে, আমি আশা করেছিলাম আপনারা দেখাবেন। দেখাবো, অবশ্যই দেখাবো। তাতে খুব স্পষ্ট করে ইডি বলে দিয়েছে যে কোনো রাজনৈতিক পার্টি অফিসে এই রেড হয়নি। এবং আপনাকে মনে রাখতে হবে যে লালার কয়লা সংক্রান্ত যে মামলা, কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, আসানসোলে কয়লা কেলেঙ্কারি হয়েছে, সেই তদন্তের ভিত্তিতে একটা ফান্ড ট্রানজাকশনের ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেট করতে তারা কয়েকটা জায়গায় 2020 সালের মামলা। সে 20 হোক আর 25 হোক হয়েছে এত বড় ঘটনা। আমার বক্তব্য, আমি একটা রাজনৈতিক দল করি বিশ্ববাবু, আমি আমার পার্টির কনফিডেন্সিয়াল ডকুমেন্ট একটা কয়লার কেলেঙ্কারিতে অভিযুক্ত কেউ তার কাছে রেড হওয়ার সম্ভাবনা আছে সেরকম জায়গায় আমি রাখবো কেন? তৃণমূলের পার্টি অফিসে রাখবে, এত বড় পার্টি অফিস, সমস্ত ডকুমেন্ট আমি ছেড়ে দিয়েছি কার হাতে? যার বিরুদ্ধে নাকি কয়লা চুরির অভিযোগ। এইটুকু ইম্পর্টেন্ট এই ইন্টেলিজেন্স যদি আমার পার্টির না থাকে তাহলে আমাকে এগুলো পেশ করতে হবে। 1 2 আমি একজন সাংবিধানিক পোস্টে থাকা মুখ্যমন্ত্রী, এটা নজিরবিহীন ঘটনা। তিনি একটা তদন্তের মধ্যে ঢুকে পড়লেন, বাইক বরকন্দাজ সব নিয়ে রাজ্যের সমস্ত প্রশাসন নেমে পড়লো, অবস্থা এমন তৈরি করলেন কেন্দ্র সরকারের পুলিশ রাজ্য সরকারের পুলিশের লড়াই হচ্ছে। এবং এটা প্রথমবার নয়, এটা দ্বিতীয়বার। এই রাজীব কুমারের যে ইনসিডেন্টের কথা উনি বলছিলেন তখনও একই কাণ্ড হয়েছে। এটি বিচ্ছিন্ন দ্বীপ, আলাদা একটা রাষ্ট্র, এইভাবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে সরাসরি লড়াই। আপনার যদি আইনি কোনো বক্তব্য থাকে আপনি আইনি জায়গায় গিয়ে দেবেন, আপনি স্পেসিফিক্যালি কমিউনিকেট করবেন। একই রে বাবা। বুয়াদা, সমীর চক্রবর্তী, আপনারা একটা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে ঢুকে পড়েছেন এবং যেটা করেছেন অনৈতিক কাজ। ইডির প্রেস স্টেটমেন্ট উল্লেখ করে শঙ্কুদেব পান্ডা বলছেন অনেক কথাই বললো এবং কি সব কয়লা চুরি টুরি বললো, 2020 সালের মামলা। আচ্ছা, আমি ওনার কাছে একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি, মানুষের কাছেও ছুঁড়ে দিচ্ছি। 2014 সালে এই আপকি বার নরেন্দ্র মোদীর সরকার, এই আইপ্যাকই তো তখন অ্যাপয়েন্টেড ছিল বিজেপির দ্বারা। 2014 সাল, তখন কি এটা ধোয়া তুলসী পাতা ছিল? আমি এটা জিজ্ঞেস করছি। 1 নম্বর, দাঁড়ান, আপনি বলার সময় আমি বলি। যাই হোক, আপনি বলার সময় আমি বলি এই বিজেপিকে নিয়ে সমস্যা কি হয়েছে। আচ্ছা, আমায় কি একটু বলতে দেবেন? নইলে বিশ্ববাবু আমি চুপ করে থাকবো, না উঠে যাবো। আমি কিন্তু হয় চুপ করে যাবো না। বলুন। দেখুন, আপনি সময়টা যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন যে 2020 সালের মামলা, আসলে গল্পটা হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত অমিত শাহ মহাশয় কলকাতায় ছিলেন বাংলায়। বিজেপির হাল হকিকত, অর্গানাইজেশনের অবস্থা বুথ লেভেলে উনি দেখতে পেয়েছেন। একদিকে নির্বাচন কমিশনারকে দিয়ে এসআইআর এর নাম করে নির্বিচারে মানুষের নাম বাদ দেবো ভোটার লিস্টে, তাতেও যখন পেরে ওঠা যাচ্ছে না, বুথ লেভেলে কর্মী নেই, 60%-এরও বেশি আসনে কর্মী নেই। আবার বলছি, আমাকে তো ব্যাখ্যা করতে কর্মী আছে কি নেই। আরে ভাই, আমায় তো 1 মিনিট আলোচনা হচ্ছে কয়লা কেলেঙ্কারিতে একজনের বাড়িতে ইনভেস্টিগেশন হচ্ছে, তাকে গিয়ে আপনার মুখ্যমন্ত্রী আটকে দিচ্ছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্ববাবু, আমি কিন্তু অনুষ্ঠান করতে বাধ্য হব। ঠিক আছে, বলুন। বিজেপির সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা তো বলতেই দেবেন না, তাহলে আমন্ত্রণ জানান কেন? বলুন। ঘটনা হচ্ছে যেটা, যখন দেখছে এসআইআর পেরে উঠছে না, বুথ লেভেলে কর্মী নেই, সুতরাং তৃণমূলের ওয়ার রুম, কথাটা আমি আবার ব্যবহার করছি, তৃণমূলের যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন ছাড়াও সারা বছর একটা ওয়ার রুম কাজ করে। আইপ্যাকের অফিসটা তৃণমূলের ওয়ার রুম, যেখানে শুনে নিন 81,000 বুথের 10 থেকে 15 জন করে কর্মীর বুথ কমিটির পুরো নাম, ঠিকানা, ফোন নাম্বার সমেত দস্তাবেজ সেখানে মজুত করা আছে। যেখানে সমস্ত জেলাগুলোর কমিটি সেখানে মজুত করা আছে। নির্বাচনী কৌশল কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আইপ্যাকের অফিসেই থাকে। সুতরাং কৌশলটাকে, নির্বাচনী কৌশলটাকে ভেস্তে দাও এবং চুরি করে নাও, এটাই হচ্ছে কাজ ইডির। এবং সেই কাজটা অমিত শাহের হয়ে করছে এই চোরের নায়ক অমিত শাহ। তাহলে আমি যদি বলি দাঁড়াও, শুনে নিন, পেহেলগাঁও এবং পুলওয়ামা, তার অপরাধীরা আজও কেন গ্রেপ্তার হয়নি? তাহলে অমিত শাহ কি পাকিস্তানের এজেন্ট? তাহলে এনআইএ ঢোকা দেশদ্রোহী। আমি তো বলছি দেশদ্রোহী। আরে জেল খাটা আসামি, 1.5 বছর জেলে ছিলেন অমিত শাহ। জেল খাটা আসামি। দেখুন, আদালতে আছে বিচারাধীন বিষয়। আমার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে বিশ্বদা এই ব্যাপারে খুব নির্দিষ্ট। প্রথম কথা হচ্ছে, এই ঘটনার সাথে
সরাসরি বিজেপিকে এনারা কানেক্ট করাতে চাইছেন, পলিটিক্যাল বানাতে চাইছেন, এদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবার জন্য। এই ঘটনা একটা তদন্তকারী সংস্থা আর একটা কয়লাচোর কোম্পানির ভেতরে, এর সাথে ভারতীয় জনতা পার্টির লিঙ্ক করানো শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। একদম সবই রাজনীতি, সবই নীলাদ্রি বাবু সবই রাজনীতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সবই রাজনীতি। এবং যে প্রশ্নটা বারবার উঠছে, যে প্রশ্নটা টাইমিং এর কথা বলছেন, যে তৃণমূল থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2020 সালের মামলা, করতেই পারতো, রেড কেন করবে না? নিশ্চয়ই যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে বা ডকুমেন্টস থেকে থাকে রেড করতেই পারতো, কিন্তু সময়টা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস। আপনার বক্তব্য? না, প্রথম বিষয়টা আমার মনে পড়ে যাচ্ছে 2019 সালের 23 ফেব্রুয়ারির কথা। সেদিন রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছে গেছিল তাকে ইন্টারোগেট করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত পৌঁছেছিলেন, তিনি ধর্নায় বসেছিলেন। একই রকম উত্তপ্ত পরিবেশ, একটা আলোচনা বিতর্ক হয়েছিল, কিন্তু এর রাজনৈতিক ফলআউটটা কি হয়েছিল? 2019-এর লোকসভা নির্বাচনে একেবারে মানে আকস্মিকভাবে তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে এসেছিল। এর একটা বড় কারণ মানুষের মধ্যে কোথাও একটা ধারণা তৈরি হয়েছিল, যে ধারণাটা হয়তো তৃণমূল অনেকটাই ওভারকাম করতে পেরেছে। কারণ তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত। আপনি যদি বলতে শুরু করেন, পুলওয়ামার জন্য হতে পারে উত্তর ভারতে, পশ্চিম ভারতে, কিন্তু বাংলার বুকে পুলওয়ামা এত বড় ফ্যাক্টর এটা আমি মনে করি না। দুর্নীতি সম্বন্ধে, তৃণমূল সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছিল, তৃণমূল দুর্নীতিকে সমর্থন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদক্ষেপটা কার্যত ব্যাকফায়ার করেছে। এবার আমি সাংবিধানিকভাবে কি হবে সেটা তো কোর্ট ডিসাইড করবে, কিন্তু আমি আইপ্যাক নিয়ে যতটা দেখলাম, ইন্ডিয়াস লার্জেস্ট পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম তারা দাবি করছে। 2014 তারা বিজেপির কাজ করেছে, সবার কাজ করেছে, আপের কাজ করেছে, সবার কাজ করেছে, তারা জগনের কাজ করেছে, তারা অরবিন্দ কেজরিওয়ালের কাজ করেছে, তারা নীতিশ কুমারের কাজ করেছে, সবই কাজ করেছে। এত বড় ফার্ম, সাধারণত আমি আইটি সেক্টরে অনেকদিন কাজ করেছি, জেনপ্যাক্টে কাজ করেছি, তো সেখানে প্র্যাকটিসটা হচ্ছে যখন কোনো কনফিডেন্সিয়াল ডেটা কোনো আইটি ফার্ম হ্যান্ডেল করে, আইটি কনসালটেন্সি ফার্ম, তারা কি করে অন সাইটে কাজ করে। অর্থাৎ তৃণমূলের যদি কনফিডেন্সিয়াল ডেটা হয়, নিজের অফিসে না রেখে তৃণমূল অফিসে বসে কাজ করে, যেটা ডেটাটা লিক হয়ে নেওয়া যায়। আইপ্যাক কেন সমস্ত ডেটা, বা তৃণমূল কেন পুরো ডেটাটাই আইপ্যাকের অফিসে রেখে দিল, যে আইপ্যাকের অফিসের স্পেসের অভাব আছে। এখানে একটা গোটা বাংলাটাকে ওয়ার রুম বানিয়েছে, যে জন্য এই বিড়ম্বনাটা। একদম একদম চয়নদা, এই যে বিষয়টা একটা যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে, এবং শুধু বাংলা জুড়ে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে একটাই খবর। আপনার দলের প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করেছেন, আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যেটা অত্যন্ত অন্যায় করেছেন, এবং এতে পুরোপুরি সহায়তা করেছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যিনি দায়িত্বে আছেন, সিপি কলকাতা, বিধাননগর কমিশনারেট, এবং তার যে চিফ সেক্রেটারির মধ্যে গিয়েছেন দেখলাম। কেন গিয়েছিলেন? এবং খুব পরিষ্কার কথা। আচ্ছা, আপনাদের দলের কি আলাদা মত আছে? কেন আলাদা মত থাকবে? সুজন চক্রবর্তী কিন্তু অন্য কথা বলছেন। আমি পরিষ্কার, আমি আমার পার্টির অবস্থান বললাম। আপনি আমার পার্টির অবস্থান জানতে চাই, আমি পার্টির প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান। সুজনদার অবস্থান, সুজনদা কি ব্যাখ্যা দিয়েছেন, কোন প্রশ্ন উত্তরে, সেটা আপনি সেটা বাইকটা চালান। আমার অবস্থান তার বাইরে হবে না, হতে পারে না। বলুন। 2, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে আপনি যারা যে কতক্ষণ বলছেন ওয়ার রুম ইত্যাদি প্রভৃতি, আমি বলিনি, এটা ওনারা বলছেন। দাঁড়ান, এটা তো আপনারা বলছেন যে এটা মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের ডাটা নিয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি। এটা তো ইডি নিয়েছে, ইডি রেড করেছিল। আমি যতদূর জানি এখানে সবাই একমত হবেন, আমার রাজনীতির সঙ্গে একমত না হলো, যে ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেটা তো একটা নির্দিষ্ট অর্থনৈতিক কিছু কেলেঙ্কারির ওটা রেড করতে যায়, ওই কিছু ইলিগাল ডকুমেন্ট ফরমেন্ট থাকে, সেগুলো সিজ করবার জন্য যায়। ওখানে পলিটিক্যাল ডকুমেন্ট ওরা সিজ করতে যাচ্ছেন, এই ধারণাটা মুখ্যমন্ত্রী হলো কোত্থেকে? ওর কাছ থেকে আগে খবর ছিল। 2, 3 যেটা, সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে এইখানে আমার আর একটা কথা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আইপ্যাকের পুরো নাম। আপনি যেটা বলছেন পুরো একটা পেশাদারি সংস্থা, তারা এইটুকু আস্থা কি মুখ্যমন্ত্রী আইপ্যাকের উপরে নেই যে কেউ বেফাস ফাইল দিয়ে দেবে ইত্যাদি প্রভৃতি? পলিটিক্যাল হার্ড ডিস্ক কেন নিয়ে যাবে? আপনাকে রাজনৈতিক নেতা, অন্য কথা বলবেন না।
মিশ্র থাকে। বাইরে কি ছিল? চক্রবর্তীর বাইকটা চালান। এবং সিবিআই বা ইত্যাদি অতি সক্রিয় হয়, ভোট চলে গেলেই সব কিন্তু ঘুমিয়ে পড়ে। 21-এর আগে একটা লেগে পড়লো হই হই করে, 19-এর ভোট তার আগে লেগে পড়লো হই হই করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল, তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ফলে তদন্ত ইডি সিবিআই করছে না, ইডি সিবিআই বিজেপির রাজনৈতিক প্রকল্পের অংশীদার হয়ে চলছে। ওই টাইমিংয়ের কথা বলছেন। আমি কংগ্রেসের কাছে যাব, 1 মিনিট। কংগ্রেসের মিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। মিতা চক্রবর্তী, মিতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের অবস্থান কোন জায়গায়? আমাদের অবস্থান খুব পরিষ্কার। দেখুন, তৃণমূল যে দুর্নীতি করেছে সেটা কিন্তু এখন সুপ্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও আমরা কি দেখি, বাংলার মানুষ কি দেখে, যে প্রতিবার যখন নির্বাচন আসে তখন পরিযায়ী পাখির মতো ইডি সিবিআই এ ধরনের সংস্থাগুলো বাংলায় আসে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথে তারা কিন্তু 5 বছরের জন্য শীত ঘুমে চলে যান, হাইবারনেশনে চলে যান। আমরা সেটাই আজকে দেখলাম। ইডির যদি আপনি কেসেস দেখেন, 2014 1 এপ্রিল থেকে 2025 30 নভেম্বরের অবধি পিএমএল এর অ্যাক্টের আন্ডারে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে 6444টি কেস রেজিস্টার্ড হয়েছে ইডির দ্বারা। কিন্তু সেই 6444টি কেসের মধ্যে শুধু 120টি কেসে কনভিকশন করা সম্ভব হয়েছে, অর্থাৎ কনভিকশন রেট 1.5%-এর মতো, 1.89% টু বি প্রিসাইজ। তার মানে কি, ইডিটা শুধুই বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার? যদি বিজেপি সত্যি সত্যি সিরিয়াস হতো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, তাহলে ইডি সিবিআই এর কনভিকশন রেট এত দুর্বল কেন, এদের কনভিকশন রেট এত কম কেন? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম ইডি এলো, ইডি সংস্থা ওখানে রেড করছে। আইপ্যাক তো তৃণমূল কংগ্রেসের হেড অফিস নয়। সাথে সাথে নজিরবিহীন একটা দৃশ্য দেখতে পেলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বেসরকারি সংস্থা রেডের সময় তিনি পৌঁছে গেলেন এবং ইডির অফিসাররা মিউট স্পেকটেটর, নীরব দর্শক হয়ে থেকে গেলেন, কারণ তাদের সামনে দিয়ে ল্যাপটপ, হার্ড ডিস্ক, নথি, ফাইলস, হ্যান্ডহেল্ড ডিভাইসেস, টেলিফোন, মোবাইল সবকিছু নিয়ে উনি বেরিয়ে গেলেন এবং ইডি অফিসাররা কোনো প্রতিবাদ করলেন না। পরে শোনা যাচ্ছে যে ইডির অফিসাররা হাইকোর্টে গেছে। কোনো সরকারি কাজে, কোনো সরকারি তদন্তে যদি হস্তক্ষেপ করা হয়, তাহলে সেই মানুষটি যে কোনো মানুষ হতে পারে, তাকে কি গ্রেফতার করা যায় না? তাকে কি অ্যাকাউন্টেবল করা যায় না? তাহলে আমরা কি, বাংলার মানুষ যখন এই চূড়ান্ত দুর্ভোগ দেখছে, 2015-16 সাল থেকে চলছে নারদা সারদা স্ক্যাম, যেখানে একের পর এক টিএমসি লিডারকে দেখা গেছে, ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে, তারা হাত পেতে ঘুষের টাকা নিচ্ছে। তারপরে 10 বছর কেটে গেল, 10 বছর ধরে ইডির ইনভেস্টিগেশন চলছে, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, এখনো কোনো লজিক্যাল কনক্লুশনে কেন আসতে পারলো না? কেন কনভিকশন হচ্ছে না? একদম মিতা আপনার কাছে আমি আসছি। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক পার্থপ্রতিম দাস। পার্থ দাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পার্থদা, এই আজকের যে ঘটনাটা ঘটেছে, তারপরে ইডি একটা মেনশন করেছে হাইকোর্টে, পাল্টা আইপ্যাকের পক্ষ থেকেও চুরির অভিযোগ আনা হয়েছে এবং আরো নানা ধরনের অভিযোগ আনা হয়েছে, এফআইআর করা হয়েছে। বিষয়টা আইনিগত দিক থেকে কোন জায়গায় যেতে পারে বা কি হতে পারে বা কি হচ্ছে বলে মনে হয়? সাধারণত যখন কোনো এজেন্সি তদন্ত করছে, আমরা সবাই চাই তদন্তটা শেষ হোক, সেটা কোর্টে ট্রায়ালে আসুক, ট্রায়াল শেষ হোক, নয় অ্যাকুইটাল নয় কনভিকশন, একটা রেজাল্ট হোক। কিন্তু এই সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছে, মাঝপথে কিন্তু তদন্তটা কি হচ্ছে আমরা কেউ জানতে পারছি না। আবার কয়েক বছর বাদে এসে আবার সেই তদন্তটা শুরু হচ্ছে।
এখানে এই আলোচনা থেকেই আমি জানতে পারলাম যে 2020 সালের কয়লা চুরির ঘটনা নিয়ে আজকের নাকি রেড। তাহলে স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে 2020 কয়লা চুরির রেড এই 2026 জানুয়ারি মাসে যখন ভোট একদম আমাদের দরজায়, তখন হঠাৎ আবার তদন্ত দ্রুত গতিতে শুরু কি করে হয়ে গেল? মানে এটা কি ইন্ডিকেট করে? এবং বেশ কিছু বক্তাদের সাথে আমিও সহমত, ইডি রেড নিয়ে আমার বলার কিছু নেই, ইডি করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে টাইমিংসটা নিয়ে, যে যখন ভোট এলো তখনই ইডি রেডে খুব তাদের অগ্রগতি দেখাচ্ছে, এটা কিরকম যেন একটু মানে ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। আর এর আগেও দেখেছি সিবিআই মামলায়, সারদা মামলাতেও দেখেছি, কারণ সারদার একটি মামলার জামিনের শুনানিতে আমি সরাসরি যুক্ত ছিলাম। তা আমার তো প্রশ্ন জাগে যে সেই আজ থেকে সেই 10 বছর আগে যে একটি শুনানির আমি অর্ডার দিয়েছি, আজ পর্যন্ত কেন তার সেই মামলাটার বিচার হলো না এবং দোষী সাজা পেল না? একদম পার্থদা, আপনার কাছে আমি আসছি। এবং সেটাও কিন্তু ছিল 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে। একদম, আমি যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, পার্থপ্রতিম দাস অবসরপ্রাপ্ত বিচারক এবং তিনি সিবিআই কোর্টের বিচারক। সিবিআই কোর্টের তিনি বিচারক ছিলেন। এই যে এজেন্সির বিভিন্ন মামলা চলছে, তার অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচার ওনার কোর্টেই ছিল। এবং ঘটনাচক্রে এটা একটা প্রশ্ন উঠছে টাইমিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা আমাকে বলতে দাও ভাই, টাইমিং নিয়ে প্রশ্ন উঠছে। আমি আসবো বিকাশদার কাছে। বিকাশ চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। বিকাশদা, আইনগত দিক থেকে একটা কথা তো উনি বললেন, পার্থদা বললেন, এই যে পাল্টা অভিযোগ আইপ্যাকের পক্ষ থেকে করা হয়েছে এবং নানা ধরনের, এখন আমি সেকশনগুলো পাইনি কি কি সেকশন দেওয়া হয়েছে, সম্ভবত মহিলা পুলিশ ছিল না, মহিলা তদন্তকারী দল ছিল না এবং সেখানে মহিলারা হয়েছেন, এরকম ধরনের নানা অভিযোগ কানে আসছে, কথা কানে আসছে। তো এটার আইনগত ভিত্তি বা আইনগত দিক থেকে কোন জায়গায় দাঁড়াতে পারে? দেখুন, প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমি কোনো রাজনীতির হয়ে কথা বলছি না, আমি আইনের কথাটাই বলবো। সেটা হচ্ছে যে ইডি যে রেডটা করেছে, এটা করতে কিন্তু আইনে কোনো বাধা আছে বলে আমার জানা নেই। ঠিক, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে জজ সাহেব বললেন যে 16 সালের হয়েছে এখনো পর্যন্ত সেইটা হয়নি, বা 20 সালে হয়েছে এতদিন পরে কেন এইটা হচ্ছে, এই যে জিনিসগুলো আছে, এখানে একটা কথাই আমি বলবো যে এই যে মামলাগুলি হয়েছে, এর কি টাইম বার আছে? কিছু টাইম বার যদি থাকে তাহলে আলাদা কথা, কিন্তু যেহেতু টাইম বার নেই, সেই জন্য তদন্ত ওপেন থাকলে তদন্ত যে কোনো সময় করা যায়, এবং যেখানে মনে করবে তদন্তকারী অফিসাররা, সেইখানে তারা কিন্তু রেড করতে পারে, তার জন্য কোনো কিছুর বাধা আসার কথা নয়। কিন্তু যদি কেউ বাধা দেয়, সেটাকে দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ যে সরকারি কর্তব্যকর্মে কাউকে বাধা দান করা হলো, তার জন্য আইনের প্রভিশন আছে তার বিরুদ্ধে কী করা যায়। এখন এইখানটায় যে মানে এটা যেহেতু একটা পলিটিক্যাল ব্যাপার আছে, সেখানে অনেকে অনেক রকম কথা বলছে, কেন ইলেকশনের আগে, কেন ইলেকশনের পরে, কেন ইলেকশনের মধ্যে না, কেন ইলেকশনের পরে না, এরকম অনেক কথা বলছে। কিন্তু আমি যেটা বুঝি, আইনের কথা যেটা বুঝি যতটুকু বুঝি, তার মধ্যে হচ্ছে যে এইখানে রেড, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা তদন্ত করছেন, তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের রেড করার অধিকার আছে। একদম। বিশ্বজিৎ, আইনের কথা তো উনি বললেন, কিন্তু পারসেপশন তো, পলিটিক্সে পারসেপশন তো শেষ কথা বলে। পারসেপশনের জায়গা থেকে মানুষের একটা প্রশ্ন উঠছে, যেটা অনেকেই বলছেন যে টাইমিংটা হলো কেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা রাজনৈতিক লড়াই, এটা সবাই জানে, তো লুকোচাপা করে লাভ নেই। এই রাজনৈতিক লড়াইয়ে কার লাভ হলো, কার ক্ষতি হলো? দুটো কথা বলবো। এক হচ্ছে পারসেপশনের কথা, আমি যেটা শুনছিলাম পাশে দাদা বলছিলেন, যে দেখুন, যে আমরা জানি যে গণতন্ত্রে বসন্ত হচ্ছে নির্বাচন, আর সেই বসন্তের সময় যদি ফুল ফোটে, এই যে মামলাগুলো চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সবই যদি
ঠিক ওই নির্বাচনের আগে আসে, তাহলে তো একটা কন্টিনিউয়াস পারসেপশন তৈরি হবে। আইনের কথা বলছি না যে বন্ধ হয়ে গেছে কিনা, কবে উঠবে সেটা কিনা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পুরো বাকি সময়টা চুপ থেকে ঠিক নির্বাচনের আগেই কেন এটা উঠছে, এটা সাধারণ মানুষ তাদের কাছে, তারাও এটা জেনে গেছে। আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন যে ইডি সিবিআই এসছে, এরকম হচ্ছে, ও তার মানে নির্বাচন কাছে এসে গেছে, এই পারসেপশনটা তৈরি হলো এক। আর দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে আজকে দেখবেন যে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে যে মন কষাকষি ছিল কোথাও কোথাও, সেই মন কষাকষিটা একেবারে ধুয়ে মুছে দিল এই ইডি। কারণ সবাই এক, আজকে দেখেছেন প্রতিবাদ, কালকেও প্রতিবাদ হবে। এবং ইডির এটা কেন করছেন, এই যে আইনের কথা বলছেন, কনস্টিটিউশনের কথা বলছেন, কনস্টিটিউশনের উপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এটা যখন করছেন, তার শক্তি হচ্ছে জনগণের সমর্থন। আপনার মনে থাকবে আমি একটু আগে বলেছি, নীলাদ্রিদা আবার রেফারেন্স টানলেন যে 2019-এর 3রা ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে যে ঘটনা ঘটলো, তার আউটকাম কি, সুপ্রিম কোর্ট কি বলল, সেই মামলা কি এখনো জীবিত আছে? উনি বললেন যে আসন সংখ্যা কমলো, কিন্তু উনি তার পরেরটা বললেন না যে 2021-এ 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছিলেন যে তিনি যেটা করেছেন ঠিক করেছেন, কারণ কোনো ধরনের আইনের দিক থেকে তাকে প্রতিহত করা যায়নি এবং সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছে, যে কারণে পরবর্তীকালে আবার আসন সংখ্যা বেড়েছে। না, তাৎক্ষণিক একটা ইম্প্যাক্ট হয়েছিল, আমি সেই কথাটাই বলেছি। মানে 2019-এর ঘটনার ঠিক পরে এখন তো সামনে নির্বাচন, এই নির্বাচনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, একটা ধারণা তৈরি হতে পারে যে করাপশন, আশা না বাস্তবটা বলছি, 19-এর বাস্তব, 19 থেকে 22টাও তো বাস্তব। আরে বাবা, আমি তো আসবো, আগেরবারের মতো 24 থেকে 22-এর রেজাল্ট আপনি দেখেছেন, পালিয়ে গেছিল সব, মনে আছে আমার, 21 সালেও তাই। দিল্লিতে তারা আমি থাকবো বাংলা ছেড়ে আসছি। বুয়াদা, ইডির দাবি তারা কোনো রাজনৈতিক ঠিকানাকে নিশানা করেনি, কোনো পার্টি অফিস সার্চ করেনি, ভোটের সঙ্গে এই তল্লাশি অভিযানের কোনো সম্পর্ক নেই, স্টেটমেন্ট আছে। আর্থিক প্রতারণার মামলা তদন্ত করছে তারা। আপনারা বেআইনিভাবে সেখানে ঢুকেছেন এবং বাধা দিয়েছেন। কোন চোর কি বলবে যে আমি চুরি করছি? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, 1 মিনিট দাও, কি বলছেন শঙ্কু দাঁড়াও, হ্যাঁ, ইডি চোর, ইডি চোর, হ্যাঁ বলছি চোর। আরে কি তৃণমূলের তথ্য চুরি করছে, আরে তৃণমূলের ভারতের সমস্ত বিজেপি এখনই বলে ইডি চোর বলে জিততে পারবো না, লজ্জা শরম আছে, মানুষের রায় জিততে পারবো না, লজ্জা শরম আছে, শুধুমাত্র সিবিআই চাই, শুধুমাত্র গণেশ কুমার চাই, আসন চোরের নাম, আসন চুরি হচ্ছে, পুলিশ দিয়ে কুচুরি করেছে, আবার বড় বড় কথা, 21 নির্বাচনে জিতে অফিসার বসিয়ে চুরি করেছেন, আপনার অনুচ্ছেদ পালিয়ে গেছিলেন, এই তো প্রপার্টি বেআইনি ভোট খাটা, সেই ভোটে জিতেছিলেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেল খাটা, জেল খেটেছে, দেখে নিন, এটা কোন পার্সোনাল নয়। আরে ভাই, যে বলবো না, ঠিক আছে শঙ্কু, ঠিক আছে, বিজেপি তার কারণ হচ্ছে আমাকে থামিয়ে দিচ্ছেন, আমি ছোট বলে ওনাকে থামান, ছোট না, ছোট না হয় যথেষ্ট। হ্যাঁ, ইডি বিরুদ্ধে সরাসরি চুরি হয়েছে এনেছে, উনি বলবেন চোর, তারপরে এরপর বলবেন বিএসএফ কে বলবেন খুনি। দাও, আরে আপনারা কি দেশের সংস্থা না পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে মাঝে মধ্যে আপনারা দেশের নিরাপত্তা থেকে কোথায় যাবেন? বিএসএফ কে বলবেন খুনি, ইডি কে বলবেন চোর, সিআইএসএফ কে বলবেন খুনি, সেনাবাহিনী কে বলবেন অপরাধী। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে শঙ্কু, ঠিক আছে, শঙ্কু বলতে দেবো, শঙ্কু বলতে দেবো, আমি চুপ করে বলুন, শূন্য, আমরা 93, ওরে কোথায় থেকে এবারে জিতবো, কোথায় আমরা 3 থেকে শুরু করে ও বলছে আবার 93 এবারে জিতবো, এই বলেছে 93 নিলে আমরা ক্ষমতায় আসতাম। এই শঙ্কু, আস্তে আমি তো থেমে গেছি, এখন চুপ করছে না, হয়েছে তো। এবার আমি বলি, হ্যাঁ বলুন, সুযোগ দিলেন তো, ভুলভাল বলবেন না।
অমিত শাহ চোর, ঠিক আছে। জেল খাটা আসামি। শুভেন্দু দাঁড়ান, আমি বলবো কেউ সাধু পুরুষ নয়। শুনুন, আজকে লালার কানেকশন বেরিয়েছে বলে আপনাদের জ্বালা হয়েছে। লালার ডকুমেন্টেশন নিয়ে পালিয়ে গেছেন। এবার শুনুন, ইনভেস্টিগেশন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন। ইডি চুরি করেছে, তার কারণ তৃণমূলের তথ্য চুরি করছে, নির্বাচনী যেটা তথ্য পুরোটা রণকৌশল, তার ডকুমেন্ট চুরি করছে। অমিত শাহকে পৌঁছে দেওয়া। কেন অমিত শাহ জানেন? অমিত শাহ দেখে গেছেন জমির অবস্থা, এদেরকে দরজা বন্ধ করে গালাগালি দিয়েছেন, যে কোটি কোটি টাকা দিয়েছি অর্গানাইজেশন জ্ঞানেশ কুমার ফেল করছে, তাই ইডিকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমার বলছি বিশ্ববাবু, যেটা আমি তুলেছিলাম, এক মিনিট, যেটা আমি প্রথমেই বলেছিলাম, টাইমিংটা নিয়ে নজর রাখুন। কিসের টাইমিং? ঠিক নির্বাচন টাইমিং আছে নাকি? নির্বাচন আছে নাকি? এই সময় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন অ্যারেস্ট করছেন, ঠিক আছে। 26 চলে গেছে, কাঁপছেন ভাই, এই যে হাই ভোল্টেজ ড্রামা এই যে হয়ে গেল, যে চলছে রাজ্য জুড়ে, তাতে তো একটা বাইনারি তৈরি হয়ে গেছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, হয় বিজেপি নয় তৃণমূল, মাঝামাঝি বলে কিছু নেই। তো একটা দল, তারা ক্ষমতায় আছে 15 বছর, তাদের বিরুদ্ধে কনস্ট্রাকটিভ আন্দোলন, সিপিএম থেকে কিছু করা হয়েছে, কংগ্রেসও তাদের যাত্রা করেছে, হ্যাঁ অবশ্যই চলছে, কিন্তু ঠিক আছে, কিন্তু একদম রাগ করবেন না। আরে দেখাচ্ছে না বলে দেখা যাচ্ছে না, ছেড়ে দিন। বোধা চ্যানেলগুলো ধরে রেখেছেন তো, ওগুলো দেখাচ্ছে না, ছেড়ে দিন। আপনাদের হাতে, আপনাদের হাতে আপনি বাধা দিচ্ছেন, কেউ বলছে না কিছু। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইডি দেখলো, এগুলো জানি আমরা, এগুলো আমরা সবটাই জানি কেন হচ্ছে। আরে আমরা জানি ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখলো, মমতা ব্যানার্জিকে যেতে দিল কেন। আপনারা এই যে উত্তরটা দিন না। আমি তো উত্তর দিচ্ছি, বিশ্বজিৎ উত্তর দিয়ে দিয়েছে। সংবিধানকে বুড়ো আঙুল দেখেছেন মমতা ব্যানার্জি, সে সাহস তিনি রাখেন, সে সাহস তিনি রাখছেন। কারণ আপনারা এখানে আবার জয়েন্দার অভিযোগ, বলবেন না কেন বলুন। আপনি সবাইকে আপনাকে আমি এখন কথা দিই, আমি আপনাকে কথা দিয়ে বাকি সাহেব বাদে তিনজনকে দুজনকে বলতেই দেবো না, আপনি গ্যারান্টি। ঠিক আছে ঠিক আছে, আপনি কি সেটিং ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান, আপনি কি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং এর অভিযোগ তুলছেন? 100 বার তুলছি। দেখুন, পাঁচটা আপনার সুজনদার বক্তব্যটা দিয়ে আমাকে আটকাবার চেষ্টা করেন। সুজনদা আমার বক্তব্যটাই এখন বলেছেন, আমি যেটা বলতাম সেটা সুজনদার বক্তব্যটা পরিষ্কার করো, আমার বলার দরকার রইল না। সত্যি কথা বলছি, সংবিধানের ঊর্ধ্বে উঠে মমতা ব্যানার্জি কাজটা করেছেন, নিঃসন্দেহে করেছেন, এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সাংবিধানিক সংস্থা দেখলো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। কি করবে? মারামারি করবে? আপনি কি বলতে চান? আমি মারামারি একটা ফোর্স আছে, করলো না কেন? একটা স্টেট লেভেল মমতা ব্যানার্জি করলো না কেন? দুজন আপনি উত্তর দেবেন। মমতা ব্যানার্জি করবে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক নিয়ম, ওনার আইন এখানে চলে, ওনার শাসন চলে, দেশের আইন আইনে বুঝতে হবে। নির্মলা সীতারামন পার্লামেন্ট করতে হবে। আমি সেটিং করে বেঁচে আছি, করছি আর করেন না কেন? নাটক দেখাচ্ছেন, তৃণমূল টিকে রেখেছে বলে ডায়লগ। এখন যাদের মমতা ব্যানার্জির তাহলে একদম নির্দিষ্টভাবে যা উনি বলছেন যে অমুকে জেলে ঢুকেছে, তমুকে জেলে ঢুকেছে, যারা হাত পেতে ঘুষের টাকা নিয়েছিল তাদেরকে ছেড়ে রাখা হয়েছে কেন? শঙ্কু বলুক, তাদেরকে ছেড়ে রাখা হয়েছে কেন? ছেড়ে রেখেছে আপনি ছেড়ে রেখেছেন, আপনার বিকাশ না কই? আপনি ছেড়ে রেখেছেন, আমার বিকাশ তো বলেছে আপনারা যখন রায় না হলে আইনকে কি আপনি বলবেন? বিকাশ তো মমতা ব্যানার্জির, বিকাশ তো সংবিধান মেনে চলে, তাই নাকি? বুড়ো আঙুল দেখাচ্ছে মমতা ব্যানার্জি, সেটাকে ছেড়ে রাখাবেন না। আমি মিতা চক্রবর্তীর কাছে যাওয়ার আগে, মিতা চক্রবর্তীর কাছে যাওয়ার আগে, মিতা চক্রবর্তী
সেটিং এর চয়নদা তৃণমূল কংগ্রেস চয়নদা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেটিং এর অভিযোগ তুলছেন। আমরা মিতা চক্রবর্তীকে যাওয়ার আগে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন একবার শুনবো। কি ধরনের এটা? ইডিকে আমি সবসময় বলি ইডিয়েট, কিছু তো হবে না, খালি যাবে কোথাও কিছু করবে, কিন্তু ইডি যাক কোর্টে, কিন্তু ইডি কি করবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, কোনো কাজে তারা সফল হয়েছে বলে আমার জানা নাই। কি ধরনের এটা? ইডিকে আমি সবসময় বলি ইডিয়েট, কিছু তো হবে না, খালি যাবে কোথাও কিছু করবে, কিন্তু ইডি যাক কোর্টে, কিন্তু ইডি কি করবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি। মিতা চক্রবর্তী, দেখুন, বিজেপি এবং টিএমসি দুই শাসক দল, কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্যের শাসক দলের মধ্যে যে একটা বোঝাপড়া রয়েছে, একটা সেটিং রয়েছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। টিএমসি বিজেপিকে নিজের সংগঠন বৃদ্ধি করতে দেবে পশ্চিমবাংলায়, এবং টিএমসি যে সাংসদরা রয়েছেন, যে বিধায়করা রয়েছেন, যে নেতারা রয়েছেন, যারা বিপুল অর্থের সম্পত্তি এক করতে পেরেছেন, যারা বিভিন্ন স্ক্যামে, বিভিন্ন দুর্নীতিতে, বিভিন্ন অভিযোগে যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেফতার করা হবে না, তাদের বিরুদ্ধে কোনো কনভিকশন করা হবে না। এটা হচ্ছে পার্ট অফ দি ডিল। তাই জন্য ইডির কনভিকশন রেট এত কম, তাই জন্য টিএমসি লিডারদেরকে কখনো অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার কিছু বছর পরে তারা বেলে বা কিছু মাস পরে তারা বেলে মুক্তি পেয়ে যান। তাই জন্য কোনো কেসে কনভিকশন হয় না, লজিক্যাল কনক্লুশন অবধি আসা যায় না। তো ইডি এবং টিএমসি মামলাটা তাড়াতাড়ি করলে সুবিধা হয়। বিজেপি শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করছেন, একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছেন। ভালোবাসা আছে, এখনো সেটিং করতে চান কংগ্রেসের সাথে। কংগ্রেস আর তৃণমূল একই মুখে রেপিটেপি। অধীর চৌধুরীকে সরিয়ে চলে যান। আমি স্টুডিওর মধ্যে নেই, আপনারা ইন্টারাপ্ট করবেন না। আমি ইন্টারাপ্ট করিনি আপনাদের বক্তব্য। আপনি কি এখনো সরিয়ে যান? আমার প্রশ্ন হচ্ছে, শেষ করুন। এখানকার কংগ্রেসকে তো বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন। সেদিন থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছেন, সেদিন থেকে মমতা ব্যানার্জি কংগ্রেসটা চালান। দেখুন, আপনি কংগ্রেস আলাদা কিছু আছে নাকি? কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব ইন্ডিজো, তাদের পিন্ডি চটকে গেছে বাংলায়। আপনার দলের মুখ্যমন্ত্রী সরাসরি পার্টির সপ্তাহ আগে নরেন্দ্র মোদীর সঙ্গে অধীর চৌধুরীর গোপন মিটিংটা কিসের হয়েছে? একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি আসবো নীলাদ্রিদার কাছে। নীলাদ্রিদা, তারপর বিশ্বজিতের কাছে আসবো। নীলাদ্রিদা, এই যে ইডি একটা অভিযান করলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, জিনিসপত্র নিয়ে চলে আসলেন, গোটা দেশে কোথাও ইডির ভাবমূর্তিতে তো একটা আঘাত লাগলো, বা পারসেপশন মানুষের মধ্যে একটা হলো যে গোটা দেশেই, এমন নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা তো রাজনীতির দিক থেকে, আমি তো পলিটিক্সের কথা বলছি, আইনের কথা বলবে। ইডি কি করবে না করবে ইডির ব্যাপার, কিন্তু পারসেপশনের জায়গা থেকে ক্ষতি হলো না? না, বিষয়টা ইডি তো আর নির্বাচন লড়ে না। আর রেডটা কোথায় করেছে? আইপ্যাকে। সেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু আজকের ঘটনায় আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে তৃণমূল বা বিজেপি যথেষ্ট উজ্জীবিত ঘটনাটায়, তারা একটা বড় ইস্যু হাতে পেল। যারা উজ্জীবিত নয়, যারা ভেঙে পড়েছে হচ্ছে তারাই যারা এই সেটিং থিওরিতে তুলেছিল। অমিত শাহ যখন এসেছিলেন, কে একজন জিজ্ঞেস করেছিল না সেটিং আছে কি না, এক্সেট্রা। ওই সেটিং থিওরি যারা তুলেছিল, এবং বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম আজকে একটু বিমর্ষ হয়ে পড়েছে। ওই সেটিং থিওরিটা ভেঙে খানখান হয়ে গেল। পশ্চিমবঙ্গের নির্বাচনে আর কেউ বলবে না তৃণমূল বিজেপির মধ্যে সেটিংটা ধরে ফেলেছে। এখন ওরা নতুন সেটিং ধরে ফেলেছি। এবার ইডি কি করে জানবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে এখন জেলে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলে থাকে, ওখানে যাবে কি করে জানবে? ওরা বলছেন কি করে মমতা ওই ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবে? বাবা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ পার্সোনাল নিয়ে গেলেন, ওরা আতঙ্কিত হয়ে গেছে, সিপিএম আতঙ্কিত। আজকে বাংলার মুখে বিজেপি সেটিং থিওরিটা একেবারে শেষ। লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যে স্পষ্ট। এর বাইরে কিছু কষ্ট নেই। আমি পার্থদা একটা কথা শুধু বলতে চাই, সবাই বলছে সাংবিধানিক সংস্থা ইডি,
তা মুখ্যমন্ত্রীর পদটা সাংবিধানিক পদ নয়? সেটাই তো বলেছে, সাংবিধানিক পদে থেকে আমার মুখ্যমন্ত্রী আমার তো বলো সাংবিধানিক পদে থেকে ওয়ার রুমে ঢুকে যাচ্ছে। ডকুমেন্ট নিয়ে পালিয়েছে। সাংবিধানিক ওয়ার রুমটা সাংবিধানিক সংস্থা নয়। ওরে বাবা, পার্টি পার্টি তা সেখানে যাবে না, সেটাও পার্টি। তা যাবে না সেখানে? শুনে নিন। তোমরা চুরি করতে গেছিলে, তোমরা চুরি করতে গেছিলে। একটু আগে বললেন সাংবিধানিক লোক, না, একটু বলি আগে তো বলছেন দিচ্ছি। পলিটিক্যাল লোক। বলি আমি তো আসছি কোনো যুক্তি নেই। কোনোভাবে মোটামুটি হাঁটতে আপনারা হাঁটতে হারাদন হয়ে গেছে। আসছি হাঁটতে হাঁটতে হারাদন হয়ে গেছে। আসছি পার্থদা কোর্টে আজকে মেনশন হয়েছে, হ্যাঁ, আজকে মেনশন করেছে ইডি, এখনো মামলা সেভাবে হয়নি। আমি মেনশন এবং মামলার মধ্যে পার্থক্যটা আমি সত্যি জানি না, দর্শকরা সবাই জানেন এমন নয়। তো এই যে কি করতে পারে, আইনগত দিক থেকে কি হতে পারে, এদিকে এনারাও সম্ভবত মেনশন বা এফআইআর করেছেন, আইনগত জায়গাটা একটু যদি বোঝান আমাদেরকে। আসলে এক্স্যাক্টলি ইডি কি ইনফরমেশনের বেসিসে আইপ্যাকে রেড করেছিল সেটা আমরা জানি না। মিডিয়ার মাধ্যমে অনেক খবরই আসে, কিন্তু সেটা একমাত্র যখন এটা কোর্টে বিচারটা মানে এর হিয়ারিংটা উঠবে তখনই একমাত্র বিচারপতি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি ইনফরমেশন ছিল বা সেটা করতে এত দেরি বা লাগলো কেন। আর যারা বাধা দিয়েছেন বলে অভিযোগ তারা তাদের বক্তব্য রাখবেন। সুতরাং এই মামলার কি পরিণতি হতে পারে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে মামলা করতে করতে মাঝখানে হঠাৎ গতি হারিয়ে ফেলে, চুপ করে যায়, আবার হঠাৎ জীবন্ত হয়ে যায়, এইগুলো একটু দৃষ্টিকটু। কারণ এই সিবিআই, এই ইডি বেশ কিছু আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল। সম্ভবত এখন তদন্তগুলো বন্ধ, আমি কারোর নাম করব না। আবার জানি না আবার পরবর্তীকালে এই তদন্তগুলো আবার গতি পাবে কিনা। এই যে এই সিলেক্টিভ ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন মাঝে মাঝে এই যে থমকে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, এইগুলো থেকে এই এজেন্সিগুলোর মর্যাদা কিন্তু নষ্ট হচ্ছে, এদের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নষ্ট হচ্ছে। ঠিক বিকাশ দা কালকে যদি শুনানি হয় তখন জানতে পারবো কি হলো। বিকাশ দা, আপনি তো পুলিশে কাজ করেছেন, আপনি বাম আমলেও কাজ করেছেন, তৃণমূল আমলেও করেছেন, হয়তো কংগ্রেস আমলেও করেছেন, হয়তো করেননি, হ্যাঁ লেফট্রন্ট আমলে। তো এই যে তদন্তকারী সংস্থা, তার তো একটা, হ্যাঁ আমি জানি সবই অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে পরিচালিত হয়, কিন্তু এই যিনি যেটা কথাটা বললেন আমাদের পার্থপ্রতিম দাস, অবসরপ্রাপ্ত বিচারক, সিবিআই কোর্টের বিচারক, যে কোথাও প্রশ্ন উঠে যায় সংস্থাগুলিকে নিয়ে। হ্যাঁ, প্রশ্ন তো যদি আপনার ডিলে ইন ইনভেস্টিগেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে তার একটা কারণ দর্শাতে হয় যে কেন আমি তদন্তটা টাইমলি করতে পারিনি। অনেক কারণ আছে, আমি অন্য তদন্তে ব্যস্ত ছিলাম, আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি সময় পাইনি, বা আমি আরেকটা কেস নিয়ে ব্যস্ত ছিলাম, এরকম বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যেখানে কোনো টাইম বার নেই, টাইম বার যদি থাকে তাহলে পরে একজনকে বলা যায় যে তুমি এই টাইমের মধ্যে কেন কাজটা কমপ্লিট করোনি, ইনভেস্টিগেশন কেন কমপ্লিট করোনি। যেমন সিআরপিসিতে আছে, মানে সেশনস কেস হলে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে এমনি কেস হলে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মধ্যে আইনে পরিষ্কার করে বলা আছে কতদিনের মধ্যে তোমার তদন্ত শেষ করতে হবে। কিন্তু হ্যাঁ, এবারে এইখানে এইসব আইনে কোথায় এর মধ্যে কি কোথাও টাইম বার আছে? টাইম বার থাকলে তো এমনি কেস এমনি ডিসমিস হয়ে যাবে, এমনি ডিসচার্জ হয়ে যাবে। যেহেতু টাইম বার নেই সেই জন্য তদন্ত সবসময় ওপেন আছে, এবং ওপেন থাকলে তদন্তকারী সংস্থা তাদের যা ভালো মনে হবে তারা সেইভাবে করতে পারে। যদি তাদের কোনো অ্যাক্ট কাউকে সন্তুষ্ট করতে পারলো না, তার জন্য তো কোর্ট খোলা আছে, কোর্টে যেতে পারে। বিষয় এইখান থেকেই বলছি যে এ তো ঠিকই বলছেন, উনি তো আইনের কথা বললেন, দুজনেই আইনের কথা বললেন, কিন্তু যে ধারণা মানুষের মধ্যে তৈরি হয় সেই ধারণার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো অল আউট চালিয়ে খেলছেন, চালিয়ে ব্যাট করছেন। সেই জায়গায় প্রেক্ষিতে আমি জানতে চাইছি যে মানুষের মধ্যে, জনগণের মধ্যে তৃণমূল তার দলটাকে আবার মানে কম্প্যাক্ট করে নিতে চাইছে, মানে মনে হচ্ছে, তাই না?
একদম কনডেন্স করে নিতে চাইছে বলা যায় যে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে ছিল। আর একটা মানুষের কথা বললেন বিশ্বদা, কর্মীদের চাঙ্গা করে দিচ্ছে, চাঙ্গা করছে এক, আর মানুষের কাছে অনেকগুলো প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল নির্বাচনের আগে। আপনি জানেন যে কালকে পর্যন্ত সারা মানুষ ভাবছিল যে অনুপ্রবেশ, ভাবছিল ধর্ম, ভাবছিল তার কিছুদিন আগে ভাবছিল চাকরি চুরি, 100 দিনের কাজ, এগুলার কিচ্ছু নেই। এখন শুধু ইডি এথিক্যাল কাজ করেছে কিনা আর তার গন্ডি কতটা, এবং আমি ধরে নিলাম সব আইনগত ব্যাপার, সব কিছু সেটিং অসেটিং এর তত্ত্ব ভুলে গেলাম। ইডির তার কাজ কি? ইডি দাঁড়িয়ে দেখবে, ওরা এসছে করতে, রেড করতে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ওরা সরে যাবে, ফাইলগুলো নিয়ে চলে যাবে, ইডি তখন পরবর্তীকালে কোর্টে চলে যাবে। কালকে কি হবে কিচ্ছু জানে না। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ নিয়ে রাস্তায় আসবেন, আর পারসেপশন বা নির্বাচনটা এটাতে ফোকাস করে দেবে। শঙ্কু, যে প্রশ্নটা বিস্মিত করলো, কাল থেকে তো অল আউট নামছেন মমতা, তা বিজেপি স্ট্র্যাটেজি কি? বিজেপি কি করছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আজকে বাংলায় যে পারসেপশনটা তৈরি হয়েছে, সেই পারসেপশন হচ্ছে যে আরজি করের সময় থেকে আজকে পর্যন্ত আমরা একটাই জিনিস দেখলাম, যে ডকুমেন্ট, এভিডেন্স এগুলো ডিস্ট্রয় করা এবং তাকে সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা, এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে। আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এর আগে যেগুলো বিভিন্ন অফিসারদের দিয়ে করানো হতো, সেটা চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছেছে। সরাসরি সাংবিধানিক পোস্টে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে ইনভলভ হয়ে যাচ্ছেন। আজকে পারসেপশন এটা তৈরি হচ্ছে যে কে লালা, কত টাকা ডিল হয়েছে। আজকে পারসেপশন এটা তৈরি হচ্ছে যে ওই গ্রিন ফাইলের ভেতর আছে কি, আদৌ কি তৃণমূলের ডকুমেন্ট ছিল, নাকি এমন কিছু ছিল যেটার সাথে হয়তো এই কেসের কানেকশন ছিল। উনি এভাবে অ্যাপিয়ার করবেন কেন? তো মানুষকে বোঝাতে আপনারা কোনো আন্দোলন কি কিছু নিচ্ছেন না? আপনাকে আমি আবার একটা কথা বলছি, বাংলার মানুষ বুঝে গেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন বিশ্ববাবু, কোনো পারসেপশন চেঞ্জ করাতে পারবে না। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। যারা ভাবছেন এসব দিয়ে আটকানো যাবে হই হল্লা করে, তাতে কিছুটা ঠেকানো যাবে, কিছুটা তদন্ত ডিলে করা যাবে। এই যে একটু আগে বলছিলেন না, তদন্ত কেন ডিলে হচ্ছে, কেন ইলেকশনের আগে গিয়ে হচ্ছে। পশ্চিমবাংলায় একাধিক কেসে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কোটি কোটি টাকা বিশ্ববাবু, প্রত্যেকটা পয়েন্টে তারা সুপ্রিম কোর্টে যান, ফলে অটোমেটিক্যালি ডিলে হয়। তদন্তকারী সংস্থা চাইলেও সেটাকে অ্যাড্রেস করতে পারেন না। আপনি জানেন সরকারের, এই রাজ্য সরকারের কত কোটি টাকা খরচা হয়েছে ইডি এবং সিবিআই থেকে কত লোককে বাঁচানোর জন্য। মানে তার মানে 26-এ আপনার ক্ষমতায় আসছে, 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, কারুর এ ব্যাপারে কোনো কিছু করার নেই, কারণ 21-এর চুরি আমরা এবার আটকাবো। 21-এর চুরি তৃণমূল যে করেছে সেটা বিজেপি আটকাবে। বিষ্ণুবাবু, একটা ঘটনাই 2-3 দিন আগে, মানে আপনাদের এই তথ্য চুরির পাল্টা ভোট চুরি বলছে। আমি একটা কথা আপনাকে এখানে বলি, বিজেপি কতটা আতঙ্কিত এবং ভোটের ময়দান থেকে সরে গেছে। এই 2-3 দিন আগেই ওদের রাজ্য কমিটির একজন সদস্য দেখলাম, আপনারাও দেখেছেন। আরে ভাই, তুমি বলেছো, আমি বলিনি। আপনি বিজেপি শোনো না, উত্তর দিতে দাও না। ভিতরে কি হচ্ছে বিজেপির লোক? আরে বাবা, টিভিতে দেখছি। বিজেপির এক্সিকিউটিভ কমিটির মিটিং কি হচ্ছে আপনি জানতে পারছেন? শঙ্কু আমি স্যার চুপ করে আছি, বিজেপি নিয়ে উনি বলে আছেন। আমি ভয় পাচ্ছি, আপনার হুমকিতে আমি আতঙ্কিত। আমার হুমকিতে পারেন, আমি চিন্তিত, আমি উদ্বিগ্ন। এই রাজ্যে এনিথিং ক্যান বি পসিবল। গুলোকে ডাকেন কেন? আরে তদন্ত কমিটি তদন্ত ভয় পাচ্ছে। কতগুলো জোকার এদেরকে ডাকেন কেন? সেন্ট্রাল এজেন্সি বিশ্ববাবু, এদের ডাকলে তৃণমূলকে ডাকবেন না। এই জোকারগুলোকে যদি ডাকেন, উনি উত্তেজিত, জোকারগুলোকে যদি ডাকেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত বলুন। আবার হ্যাঁ, জেল খেলবে না, আক্রমণ করবেন, জেল ওনার কাছে কোনো ডেটা নেই, উত্তরটা দিতে দাও না, উনি পার্সোনালি অ্যাটাক করবেন। আরে আপনাকে নেই তো বলার কিছু। বিজেপি কমিটিতে কি মিটিং এ আলোচনা করছে? আরে ভাই, টিভিতে জানেন না, বলবেন আমি জানি না। না বলুন কি হচ্ছে। দাঁড়াও আস্তে। কজন ছিল? ওদের রাজ্য কমিটির একজন সদস্য বলছেন, আরে ভাই শোনো না, তোমার মিটিং নয়। আমার মিটিং। আরে ভাই, মিটিং নয়, কথাই তো বললেন। বলতেই দেবেন না রাজ্য কমিটি মিটিং, বলতেই দেবেন না। রাজ্য কমিটির একজন সদস্য, তার ছবি দেখানো হচ্ছে সমস্ত চ্যানেলে, আপনার চ্যানেলে দেখিয়েছে, কি দেখাচ্ছে, তার একটা মিটিং এর বাইট, পাবলিক মিটিং। তাতে বলছে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছো, ভোটের দিন তাদের স্বামীদের বলছি স্ত্রীদের বাইরে বেরোতে দেবেন না, দরজা বন্ধ করে রাখুন। তার মানে কি? দল সেটা অনুমোদন করে না। আরে তাড়ি দিন, দলের কোন মহিলা রেখেছেন কেন? তার মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, নির্বাচন চলে গেছে,
চলে গেছে, চোর খেয়েছেন, মুলিয়ে দিয়েছে। চোর খেয়েছেন, পশ্চিমবাংলা সুপ্রিম কোর্টে আবার হারবে। বলেছেন মেয়েরা রাতে আবার কাজ করবে বলছি না। যে পরিষ্কার আরে বলছি ভাই, আপনি যে ব্যাপারটা নিজেরা বুঝুন। ভীত বিজেপি কি করছে এটা নিয়ে এই ভাববেন না। ভোটে, এই আপনারা কি ভোটে করছেন? 50টা আসনও পাবে না। এরা গ্যালারি শো করবে, এরা টিভিতে এসে দেখুন তো, খাটাবে, বিষয় কিছু বলেননি। রাস্তায় নেই, ওই সবুজ ফাইলটা রাস্তায় কি নেই। ছিল? একজন মানুষের কাছে সবুজ নেই। ফাইলটা নিয়ে উনি গেলেন। তার কারণ ওই সেটা ফাইলে তোমরা কি জানো। ছিল? সেটা তোমরা ওই জানো। সবুজ ফাইলে কি ছিল? তোমরা জানো। আচ্ছা, যে পুলিশ যা, অনেকগুলো তোমার ফাইল নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা। গাড়িতে চলে গেল। তোমার নামে গ্রেপ্তারি আপনি পরোয়ানা আমাকে গ্রেপ্তার ছিল। করুন, খাওয়াবেন বুঝেছো তো? আপনি। বুঝেছো জেলে তো? নিয়ে যাবেন, তাতে হ্যাঁ, আপত্তি তখন নেই। তুমি যত আমার বড় তো- নাটক বাজ, ওই ফাইলে কি? আবার তো পিসি ওই ফাইলে কি ছিল? আবার তো পিসি আচ্ছা, পিসি ছেড়ে করে দিন না, পেছু পেছু ফাইলে কি ঘুরবে। ছিল? আবার তো আরে, পিসিমা উত্তর দেবেন পিসিমা না। করে পেছু পেছু এই ঘুরবে। হচ্ছে সমস্যা। তুমি যেন কাকে আরে, তো পিসিমা ফাইলে কি পিসিমা ছিল? বলতে আচ্ছা, এখন কি আপনাকে বলো? আমি দাদা বলি। এই তামাশার একবার যেন ছোটা। সম্মান দেবো না, তুই কেন? তোকারি করবো। বলো না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেমন আপনারা তুই তোকারি করছেন। মিতা চক্রবর্তী, এটা কি চলে? গাড়ি বরাবর বলছেন। জেল খেটেছে তাই না বলবো। খাটেনি? মিতা- হ্যাঁ, হ্যাঁ। জেল তো আপনারা মুখপাত্র কেটে- তামাশা কৃষ্ণবাবু। তামাশা বলছেন চয়নদা, হ্যাঁ না, কি বলছেন? আমি কি বলবো হ্যাঁ। কি বলছেন? তামাশাটা দেখছেন? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের এই সেটিং। আপনার বিষয়ে কিছু বলার নেই। এই যে দিদি, আরে, বিষয়ে কি ও বলবেন? দিদি, কে বলেছিল? হ্যাঁ, অন্য চয়নদা বলুন বলুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বঙ্কিমদাও বলে যাবে। এই যে, এই যে। বঙ্কিমদাও বলে যাবে। বঙ্কিমদাও এটাই বলে চালাবে। যাবে। ফাইলে কি ছিল? এটাই চালাবে। এই যে সবুজ ফাইল। আসল ইস্যু গুলিয়ে যাবে। খটকা মুখ দিয়ে চলবে না, বাঙালি বিশ্বজিতের মুখ সুবিধা আনো। হচ্ছে এই মুখ ক্লিপিংস নেই। গুলো সাংবাদিকতা ক্লাসে দেখাতে পারবে। ব্যাপারটা কি জানেন তো, যে ইস্যু ঘুরিয়ে দেওয়া, ইস্যু চেপে দেওয়া, এই ব্যাপারগুলো বিশ্বজিৎ এখন দেখাতে পারছে তার ছাত্রদের কাছে। এইটা সুবিধাটা হয়েছে এই যে এইরকম আলোচনাগুলোর জন্য। এই আলোচনার মেরিটটা কি দাঁড়ালো, আপনি এই জায়গাটা আপনাকে খুব পরিষ্কার আপনাকে বলে রাখছি। ব্যান করুন, বিকাশ হ্যাঁ, কই? একদম ভদ্রলোকদের ডাকুন, আপনি লেখাপড়া জানা বিকাশ থেকে লোকদের জিজ্ঞেস ডাকুন। করুন। বিকাশবাবু কোথায়? ফোন নাম্বার আছে তো, ফোন করুন। তো উনি আজকে কিছু বলছেন আচ্ছা, না কেন? এখানটা খুব উনি পরিষ্কার এই কথা ক্ষেত্রে বলা, চুপ কেন? পরিষ্কার কথা বলবার যে আরে শঙ্কুকে টিকিট পেতে হবে, একটা নেতাদের নির্দিষ্ট খুশি হবে, করা। একটা আপনি কথা আমার বলছি উপর আমি। রাখবেন না, আপনি বিশ্বাস এ, করেন। বলতে দেবে না নাকি? শঙ্কু, বলে দেবো। বলতে দেবে না? আমি ছোট আমি বলে বলাকে দেবো। জিজ্ঞেস করছি। বলে দেবো। বলতে দেবো না কিন্তু। নাকি বলতে দেবো, দুজনকেই বলতে দেবে, মাঝখানে ঢুকে কেউ বলতে পারবে না। কাউকেই বলতে দেবে না। এই যে হ্যাঁ, আটটা ঠিক আছে, বেজে ঠিক আছে, হ্যাঁ, চয়নদা বলুন। আচ্ছা, নির্দিষ্টভাবে একটা কথাই বলবার, সেটা হচ্ছে কি, এই টাইমিং নিয়ে যে প্রশ্নটা উঠছে না, এটার ফলে কিন্তু গোটা যে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে, জজ সাহেব বলছিলেন, ওটা কিন্তু মূল বিষয়। এই যে বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া মানে প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা, আইনের বিশ্বাসযোগ্যতাটা কমে যাওয়া। এই জায়গাটা সিবিআই ওই সময় চলে আসে, আদৌ কিছু হয় না, এটা জনসাধারণের মনেও এই পারসেপশনটা চলে আসছে। এটার ফলে যেটা দাঁড়াচ্ছে, এইটা যতটা নিশ্চিন্তভাবে বিশ্বজিৎ বলছেন যে কোনো ব্যাপার না, হয়ে যাবে, ও ঠিক আছে, কিন্তু ঠিক আছে কি না সেটা কিন্তু ভোটে বোঝা যাবে, যদি না ব্যালট খেয়ে ফেলে। এবং সেই জায়গাটাতেই সমস্যার জায়গা, ব্যালট খেয়ে ফেলে। ব্যালট খেয়ে ফেলে ভয় তো আছে। আমার এই যে নির্বাচনের এজেন্টকে বলা হয়েছে, বিধায়ক বলেছেন মেরে পিঠ ভেঙে দেবো। আমার এজেন্টকে বলা হয়েছে মেরে পিঠ ভেঙে দেবো। বিধায়ক বলেছেন, নির্বাচিত বিধায়ক বলেছেন, এর প্রমাণ রয়েছে। মিতা চক্রবর্তী, আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। আইপ্যাক তো একটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য বেসরকারি সংস্থা। ওরা ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন করবে, ওরা মার্কেটিং করবে, টিএমসির বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলবে এবং কিছু রিসার্চ এবং সার্ভে করে দেবে। এমন কি তথ্য, এমন কি নথি আছে আইপ্যাকের কাছে যে মুখ্যমন্ত্রী নিজের মানে পদের মর্যাদার কথা ভাবলেন না, নিজের কোনো সংবিধানের প্রতি যে ওনার দায়বদ্ধতা সেটার কথা ভাবলেন না, উনি নিজে গিয়ে উপস্থিত হয়ে গেলেন ইডি রেডের মাঝখানে? এমন কি ফিনান্সিয়াল ডিটেলস আছে বা এমন কি সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, যারা কিনা ক্যাম্পেইন ডিজাইন করে বা যারা কিনা সার্ভে করে, সার্ভে যদি কিছু রেজাল্ট কেউ দেখতেও পেতো, প্রথম কথা হচ্ছে তারা কেন দেখবে? এটা তো একটা স্পেসিফিক এফআইআর এর উপরে ভিত্তি করে ইডি রেড করতে এসেছে। আইপ্যাকে যারা অফিসার তারা কি এতটাই মূর্খ? তাদের যদি তারা এই ডোমেনের কোনো ফাইল তারা অ্যাক্সেস করতে চাইতো ইডি, তাহলে আইপ্যাকের অফিসাররাই বাধা দিতে পারতেন। তাহলে এমন কি তথ্য, এমন কি নথি আছে আইপ্যাকের কাছে যে মুখ্যমন্ত্রীকে নিজেকে যেতে হলো এবং আইন নিজের হাতে তুলে নিতে হলো? ইডি অফিসারদের সামনে তিনি তথ্য নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে, ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেলেন, আর ইডির অফিসাররা নীরব দর্শকের মতো, মিউট স্পেকটেটরস এর মতো দেখতে থাকতেন। কি করবে? মারামারি করবে? যখন আমরা মিতা দেবী, আপনি কি চান? মারামারি করবে? রাজ্যের প্রশাসনিক প্রধান গেছেন, তিনি সাংবিধানিক প্রধান, সাথে এত পুলিশ বরকন্দাজ নিয়ে গেছেন, রাজ্যের টপ মোস্ট পুলিশ অফিসারও রয়েছেন, কি করবে? মারামারি করবে? ঠিক ঠিক। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমাদের আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে দুজন
আরও নতুন দুজন অতিথি যোগদান করেছেন, একজন তৃণমূলের সুদীপ রাহা আর একজন বিজেপির পক্ষে কেয়া ঘোষ। আমি প্রথমেই কেয়ার কাছে আসছি। কেয়া, আজকে যা হলো, যে ঘটনাচক্রে সবাই সব জানে, আমি নতুন করে আর সেই ঘটনার প্রসঙ্গ তুলছি না, কিন্তু ভোটের আগে এই ধরনের বিতর্ক কি বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিল না? অস্বস্তিতে তৃণমূলকে ফেললো, বিতর্কটা কোথায়? প্রথম কথা, তদন্তকারী সংস্থা তারা নিজেদের মতন তদন্ত করতে এসেছেন। আমার তো 3টে স্পেসিফিক প্রশ্ন আছে। প্রশ্ন করার আগে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একা কবি, আমরা কিছু দু একটা ছন্দমিল তো করতেই পারি। সেই জন্য আমার আজকে বলতে ইচ্ছা করছে যে আজ দেখলো জনতা, ভয় পেয়েছেন মমতা। আরও একটা লাইন আছে, আইপ্যাকের অফিসে ইডি দেখে ভয় পেলেন দিদি। তো এটা ছন্দমিল করলাম আর কি। প্রশ্নটা হচ্ছে, আজকে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি কর্পোরেট অফিসের দপ্তরে, সেখানে রেড হচ্ছে এবং সেই বসের বাড়িতে রেড হচ্ছে। পৌঁছে গেলেন কে? তৃণমূল সুপ্রিমো না, রাজ্যের মুখ্যমন্ত্রী। ইনি প্রশাসনিক ক্ষমতার কাজে লাগিয়ে পুলিশকে দিয়ে সেইখান থেকে জোর জবরদস্তি ফাইল তুলিয়ে সেখান থেকে নিয়ে আসছেন। এই বার্তাটা রাজ্যের মানুষ তথা দেশের মানুষের কাছে কি গেল? যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যিনি সততার প্রতীক বলে দাবি করতেন, তিনি আজকে একটা যে কোনো একটা দুর্নীতি হয়েছে সেই মামলায়, কয়লা দুর্নীতি, চাকরি দুর্নীতি যেগুলো হয়েছে, চাকরি নিয়োগ দুর্নীতি, সেই মামলা তদন্ত করতে গিয়ে সেখানে কে বাধা দিচ্ছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে রাজ্যে অস্বস্তিটা তৃণমূলের বাড়লো, এবং এটা তো কিন্তু প্রথমবার নয়। আমি 10 সেকেন্ড সময় নেব। এটা প্রথমবার নয় বিশ্বদা। এর আগে আপনার তো মনে আছে নিশ্চয়ই, যখন নিজাম প্যালেসের সেই ঘটনা, সুব্রত মুখোপাধ্যায় স্বর্গত হয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনবাবু, যখন তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় মমতা করেছিলেন, এবং রাজীব কুমার। অর্থাৎ যিনি বলছেন সততার প্রতীক নিজে, তিনি আজকে প্রতীক জৈনকে বাঁচাতে আটকে গেলেন। এটা তৃণমূলের লজ্জা, রাজ্যবাসী হিসেবে আমার কাছে। দেখুন, আজকে সারা দিনের ঘটনা পরম্পরা, এখন বাজে 8:13, বিজেপির মুখপাত্র সেই ঘটনা পরম্পরা বজায় রেখেছেন। কেন বলছি এই কথা? তার কারণ আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে টুকলি করেছে বিজেপি অন্য রাজ্যে। আজকে আমরা দেখলাম তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করবার জন্য ইডিকে পাঠিয়েছে, আর এখন দেখছি যে বিজেপির মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছন্দমিল, সেই ছন্দমিলটাকে চুরি করে আজকে কবিতা, আজকে খুব ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে বিজেপি যদি বাংলার জমিদারদের, বাংলা বিরোধী জমিদারদের সুরে কথা না মিলিয়ে যদি 2-4টে কবিতা পড়ে, তাতে যদি বাংলার শিল্প সংস্কৃতি, শিক্ষা দীক্ষা কৃষ্টির একটু উন্নতি হয়। আমি কেয়াদি, আপনি বলবার সময় বলি, আমি আপনি বলবার সময় বলিনি, আপনি ধরিয়ে দেবেন, আমি পরে আবার উত্তর দেব। কিন্তু আজকে সারা দিন ধরে আমরা প্রথম থেকেই একটা কথা বলছি, প্রায় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ারে ছিলেন, একইভাবে ওনাকে ইডি ডেকে পাঠিয়েছিল। তারপরে ইডি তদন্ত কোথায় গেল? আজকে হঠাৎ নির্বাচনের 1.5 মাস আগে মনে পড়েছে কয়লার তদন্ত করতে হবে, কয়লা কেলেঙ্কারির তদন্ত, আর তার জন্য আপনি 6টার সময় ঢুকে পড়লেন কোনো নোটিশ না দিয়ে। আর কোথায় ঢুকলেন? একটা পার্টির স্ট্র্যাটেজিস্টের বাড়িতে ঢুকে পড়লেন। এটা সম্পূর্ণ বেআইনি অনুপ্রবেশ করে পার্টির তথ্য চুরি করবার জন্য, পার্টির পদপ্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের লিস্ট বার করবার জন্য আজকে বিজেপির দলদাস ইডি, তাকে কেন্দ্রীয় সরকার তারা ব্যবহার করলো। নির্লজ্জ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমরা বলছি, আমি একটাই কথা, বিজেপির মনে রাখা উচিত, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ চট্টোপাধ্যায় অবশ্য নিশ্চয়ই দেবে, আসছে। বলুন। এই যে এখানে কথা হচ্ছে না যে বেআইনিভাবে ঢুকেছে, বেআইনিভাবে কাগজপত্র নিয়েছে, এই যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তো দেখুন, যখন কোনো তদন্তকারী সংস্থা কোথাও কোনো রেড করতে যায়, তারা যদি কোনো জিনিস সেখান থেকে সিজ করে, তার একটা সিজার লিস্ট তৈরি হয়। সেই সিজার লিস্টের নিয়ম হচ্ছে কোর্টকে জমা দিতে হয় ঠিক উইদিন 24 আওয়ার্স, এবং সেই সিজার লিস্টের কপি যাদের থেকে নিয়েছে তারা অবশ্যই একটা কপি পায়, এবং কোর্টের থেকে সার্টিফাইড কপিও তারা তুলতে পারে। তো কাজেই যদি আমার মনে কোনো সন্দেহ না থাকে, তো পুলিশ বা ইডি বা সিবিআই যে যা খুশি সিজ করলো, তার তো একটা সিজার লিস্ট থাকবে, সেটা তো কোর্টে পরের দিন জমা পড়বে, বা যার কাছ থেকে সিজ করে সেও তো একটা কপি পাবে, তার মধ্যে তার সইও থাকবে, থাকার কথা এগুলো।
আমি জানি না সেগুলো হয়েছে কিনা, কিন্তু তাহলে পরে তো এটা সবাইকার জানা যে কি কি জিনিস তারা সিজ করেছে, সেই ক্ষেত্রে সন্দেহের অবকাশটা কোথায়? ঠিক। আমি পার্থদার কাছে আসবো। পার্থপ্রতিম দাস, পার্থদা, ধরা যাক সিজার লিস্ট, যেটা কথা বিকাশ দা বললেন সিজার লিস্টের কথা, ধরা যাক সিজার লিস্টে কিচ্ছু পেলো না বা কিচ্ছু দেখানো হয়নি, সেক্ষেত্রে কি হবে? বা সিজার লিস্টে যদি পেলো, দেখানো হলো, তার সেক্ষেত্রে কি হবে? এখন সিজার লিস্ট পাওয়া বা না পাওয়া এর থেকে গুরুত্বপূর্ণ সিজার লিস্ট যদি থাকে এবং তাতে কি কি আছে। কারণ এর আগে আরজি করের অভয়া মামলাতে আমরা অনেক সিজার লিস্ট দেখেছি, কিন্তু অরিজিনাল সিজার লিস্টটা একমাত্র যিনি বিচারক বিচার করেছিলেন, বাদী বিবাদী পক্ষের দুজন আইনজীবী এবং হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ দেখেনি। কারণ এই মামলাতে আদৌ কোনো সিজার হয়েছে কিনা জানি না, যেটুকু আলোচনা হচ্ছে তাতে তো শোনা যাচ্ছে যে ইডি আধিকারিকরা দাঁড়িয়েছিলেন, মুখ্যমন্ত্রী গেলেন, কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে গেলেন। তাহলে আপাতভাবে মনে হচ্ছে সিজার কিছু হয়নি, আমি জানি না সত্যিটা কি। আর এখানে আরেকটা প্রশ্ন, বারবারই একটা কথা উঠছে দেখছি, টাইম বার্ড। এই তদন্তে কোনো টাইম বার্ড নেই। হ্যাঁ, নিশ্চয়ই নেই, টাইম বার্ড নেই। যেমন এফআইআর, কোনো ঘটনা ঘটলে আমরা এফআইআর করি, তারও কোনো টাইম বার্ড নেই। কিন্তু যদি বিচারকের সামনে যখন কোনো মামলা যায় এবং সেখানে যদি দেখা যায় যে এফআইআরটা হয়েছে অনেক দেরিতে, অনেক ডিলেড, এবং সেই ডিলেটা প্রপারলি এক্সপ্লেইনড হয়নি, তখন বিচারকের মনেও প্রশ্ন জাগে যে এখানে কিছু আফটার থট জিনিস ঢোকানো হয়েছে, সেকেন্ড থট জিনিস ঢোকানো হয়েছে। এখানেও টাইম বার্ড নেই যে 24 ঘন্টার মধ্যেই তোমাকে এফআইআর করতে হবে। ঠিক সেইভাবেই একটা তদন্ত যখন হয়, সেই তদন্ত যখন ইনস্টলমেন্টে হয়, সিলেক্টিভলি হয়, তখন বেশ কিছু প্রশ্ন জাগে। কারণ বিচারক যখন বিচার করেন তাকে সব দিকটা ভেবেই দেখতে হয়। ন্যাচারালি মামলার রেজাল্টও সেরকমই হয়। সিজার লিস্টের ব্যাপারে তো আমি বললাম, একমাত্র যখন হাইকোর্টে শুনানিটা হবে একটা এফআইআর যখন তখনই জানা সেই যাবে। এফআইআর এ যদি কোনো ডিলে থাকে, তাহলে পরিষ্কার করে আইনে বলা আছে কজ অফ ডিলে ইজ টু বি ইনকর্পোরেটেড ইন দি কমপ্লেন। ঠিক। সেই ক্ষেত্রে কমপ্লেনে যদি কোনো এফআইআর ডিলে, কজ অফ ডিলেটা না থাকে, তাহলে পরে কিন্তু সেইটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকে। কিন্তু সেই কারণে আমার মনে হয় না কেসটা চলে যেতে পারে। ঠিক, কেসটা চলে যাবে এরকম না, তদন্ত চলবে, তারপরে তদন্তের পরে যে ফাইনাল কেসটা চলে যাওয়ার কথা বলুন বিচার। আমি কেসটা চলে যাওয়ার কথা সম্ভবত বলিনি। আমি বলেছি যে ডিলে যদি হয় এবং ডিলেটা যদি এক্সপ্লেইনড না হয়, সেইটাই তো আমি বলছি। সেক্ষেত্রে একটা সমস্ত আইনের কথা, সেই কথাটাই বলছি, এগুলো ডিলে ইজ টু বি ইনকর্পোরেটেড ইন দি এফআইআর। কিন্তু ঘটনা চক্রে আজকে তো একটা মানে জনগণের কাছে একটা তো ইয়ে তো চলে, সেই জায়গায় কোথাও হলো একটা কেন্দ্রীয় এজেন্সি হিসেবে ইডির কিছুটা ফেস লস হয়েছে, এটা মনে হয়। আমি মনে করি না, আমি কখনোই মনে করি না যে ফেস লস হয়েছে। তার কারণ হচ্ছে ইডি যেই কাজটা করেছে সেটা আইন সিদ্ধ। ফেস লস অনেক আগে হয়ে গেছে, তার কারণে সাকসেস রেটটা দেখুন। এই কারণে ইডি বিগত 14 সালের পর থেকে লাগাতার তদন্ত করছে, সংস্থা আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারে না হয়, তার জন্য তো আইন খোলা আছে, কোর্ট খোলা আছে, সেখানে যাবে, সেখানে তো যেতেই পারেন তারা, তাদের তো কোনো আপত্তি নেই। তাদের কাছে সমস্ত কাগজ ডকুমেন্ট সমস্ত কিছু কোর্টে আছে, সেগুলো নিয়ে সার্টিফাইড কপি তুলে যেতেই পারে। ঠিক। বিশ্বজিৎ একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তিনি প্রকাশ্যে বলেছেন, ইডিকে দিয়ে ওদের মেন চুরি করার ছিল যে ক্যান্ডিডেট লিস্ট, যেক্ষেত্রে ক্যান্ডিডেটদের তারা ভয় দেখাবেন এবং ভয় দেখিয়ে তারা উইথড্র করাবেন বা দাঁড় করাবেন বা এই ধরনের। তো তার অভিযোগ যে এই অভিযোগের সারবত্তা কতটুকু, দ্বিতীয় কথা হচ্ছে এর রাজনৈতিক ইম্প্যাক্ট কতটুকু। রাজনৈতিক ইম্প্যাক্ট আছে, কিন্তু অভিযোগের সারবত্তার তো প্রমাণ করার ব্যাপার হবে। আমি যদি অভিযোগ করি, আমি একটু আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং সেগুলো নিয়ে চলে এলেন। এই যে বারবার আমাদের সঙ্গে যিনি বিচারক রয়েছেন তিনি বলছিলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দৃষ্টিকটু, আইনি বেআইনি, নৈতিক অনৈতিক নয়।
এই নির্বাচনের আগে হওয়াটা দৃষ্টিকটু লাগে। তিনি পারসেপশনের কথা বলতে গিয়ে এ কথা বলেছেন। সিজার লিস্ট নিয়ে যখন কথা হচ্ছে তখন এখনো পর্যন্ত ইডি সিজার লিস্ট কখন তৈরি করে, যখন বেরিয়ে যায় তখন সিজার লিস্ট তৈরি করে। এখনো কিন্তু আমরা জানি না যে ইডি বেরিয়ে গেছে কিনা এবং সেই সিজার লিস্টে প্রতীক জৈন সই করবে কিনা। আমি যে কথা একটু আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজনকে সই করাতে বাধ্য করতে পারে না, সই তো করতেই হবে না, সিজার লিস্টের করুক না করুক সেটা তার ব্যাপার, সে ইচ্ছা ম্যান্ডেটরি, কখনো সই ছাড়া আমি সই করতেই হবে, তা না হলে হবে না। দ্বিতীয় কথা আইনে বলা নেই, দ্বিতীয় কথা হচ্ছে আইনে এরকম কোনো বলা নেই। আইনে বলছে যার কাছ থেকে তুমি সিজ করছো তার একটা সিগনেচার দরকার। হ্যাঁ, তাই সেই কথাই তো আমি বলছি। কিন্তু সে যদি সই করতে ডিনাই করে ওই কথাটাই লিখে রাখবে, হি হ্যাজ ডিনাইড টু পুট হিজ। দ্বিতীয় কথা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে যে তথ্যগুলো নিয়ে গেল, তারপরে সিজার লিস্টটা কি তৈরি হবে? ইডিকে তাহলে বলতে হবে যে সিজার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি নিয়ে গেছে, তার হিসাব কি আছে, সেটা তো নেই, যাবে না। তো তাহলে কি যাবে? মানুষের কাছে একটা পারসেপশনের কথা হচ্ছে তো, যে এই যে সিজার লিস্ট তৈরি করার কথা বলছে, বারবার বলছে। আজকে আমি যদি এই প্রশ্ন তুলি, এবং আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছে আমার প্রার্থীদের নাম, সম্ভাব্য প্রার্থীদের নাম, যেখানে এই অফিস থেকে নানান স্ট্র্যাটেজির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা ছিল, সেটা নিয়ে তো গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে এটা তো অস্ত্র। একটা প্রার্থী তালিকা যদি ইডি নিয়েই গেল, ইডি নিয়েই গেল, নিতে পারে নাকি? এটা এথিক্যাল নাকি? আরে দেখুন এরা শুধুমাত্র আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, শুধুমাত্র একটা জায়গা থেকে যদি মানে ইডি তদন্ত করতে এসে আমার মনে হয় না তারা প্রার্থী তালিকাটাকে সিজ করে নিয়ে যাবে। এটা মনে হওয়ার কথা বলছেন, একটা হতেই পারে, এটা হতে পারে না, অ্যাবসার্ড, এটা হতে পারে না। একজন করে আস্তে क्या আস্তে আস্তে ঠান্ডা কোল একটা কথা তদন্তকারী অফিসার আচ্ছা ঠিক আছে কুল আরে কুল ঠান্ডা আরে কাজ আছে হাত কেটে যাবে বক্তব্য হচ্ছে যে ওনারা যেই বক্তব্যটা হচ্ছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস নিয়ে গেছে বা নেবার জন্য এসেছিল। একটা তদন্তকারী সংস্থা কখনো তাদের তদন্তে লাগবে না এরকম কোন জিনিস তারা আপনি বলুন 2014 সাল থেকে 12 বছর কেটে গেছে, ইডি সাকসেস রেট কি? তৃণমূল কংগ্রেসের ওই যাদেরকে জেলে ঢুকিয়েছিলেন তারা সবাই বেরিয়ে এসছে।
আপনি ইডির কথা বলে বলছেন সারা বছর ইডি কোথায় থাকে? সারা বছর ইডি কোথায় থাকে? নির্বাচন এলে তখন মনে হয় তৃণমূল কংগ্রেসকে ইডি দিয়ে আটকাতে হবে। আপনারা যত আমার হাই দেখছেন তো, নীলাদ্রিদা এই যে বিষয়টা উঠছে যে তৃণমূল কংগ্রেস তো ইডিকে দাগিয়ে দিচ্ছে যে তারা রাজনীতিকদের অঙ্গুলি হেলনে চলছে এবং তারা বিজেপির কথায় কাজটা করছে। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করছেন, মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করছেন যে তারা চুরি করতে এসেছিল বিজেপির হয়ে। এই যে এত বড় একটা অভিযোগ, এই অভিযোগটা তো পাবলিকের কাছে যাচ্ছে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পরিষ্কার যাচ্ছে। এই রাজনৈতিক লড়াই কে লাভবান হবে? সবটাই রাজনীতি। আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলুন যে লাভটা দিনের শেষে ন্যারেটিভ আছে। আপনি একটা যে ন্যারেটিভটা দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বা তৃণমূল কংগ্রেস বলতে পারে যে ইডি চুরি করতে এসেছিল বিজেপির হয়ে এবং তাদের পোল স্ট্র্যাটেজি ক্যান্ডিডেট লিস্ট এক্সেট্রা চুরি করেছে। অন্যদিকে বিজেপি যে ন্যারেটিভটা দিতে পারে যে মমতা গেছিলেন ফাইল চুরি করতে, মমতার হাতে যে নীল ফাইল না সবুজ ফাইল দেখা গেছে, ওই ফাইলে কি ছিল, ওই ফাইলে কি কয়লা চুরির দায় কারা অভিযুক্ত সেই নামগুলো ছিল, সেই টাকাটা কোনো অন্য নির্বাচনে ব্যবহার হয়েছে কিনা সেই প্রমাণগুলো ছিল। ন্যারেটিভটা এইটাই, এবং এটা কিন্তু বিজেপিকে একটা কিন্তু আমি যদি আইনের পথে দেখি, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 221 ধারা বলছে ভলান্টারিলি অবস্ট্রাক্টিং আ পাবলিক সার্ভেন্ট ইন দ্য ডিসচার্জ অফ পাবলিক ফাংশন একটা অপরাধ। মমতা যেটা করেছেন, উনি মুখ্যমন্ত্রী হলেও আইনের চোখে এটা অপরাধ। ইডি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারে কি পারে না সেটাই নির্ণয় করে দেবে ভবিষ্যতে ইডিকে মানুষ সম্মান করবে না তার উপর ভরসা করতে পারবে। এই কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস কি ইডি দেখাতে পারবে, এটা আমরা কালকে দেখতে পারবো। একদম। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে বারবার যে প্রশ্নটা উঠে আসছে যে তিনটি নির্বাচন কার কাছেই আসছি, 2019, 2021 এবং 2025। রাজীব কুমার আর একটা হচ্ছে ওই যেটা বললাম আর কি, ওই শোভন বাবু ছিলেন, এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে এই 2025। এই অভিযোগগুলো বারবার আছে। ইলেকশন সময় টাইমিং, এই সময়টা নির্বাচনটা কি কোথাও ভুল হয়ে গেল? দেখুন বিশ্বদা, ইডি তো ইডির মতো কাজ করবে। আমি জানি না তারা গুপ্ত প্রেসের ফুল পঞ্জিকা দেখেন নাকি অন্য কোনো পঞ্জিকা দেখে আসেন। তারা তাদের মতন তাদের যে তদন্তের যে ক্যালেন্ডার সেই পঞ্জিকাটা দেখেন, তদন্তের পঞ্জিকাটা দেখেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এত কথা বলছেন, আমার পাশে যিনি বিশ্লেষক বসে রয়েছেন তিনি বললেন যে মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি তো বাহুবলীর সেই বেরা বাচ্চানি বেরা শাসন নেই ওরকম তো নয়। এই রাজ্যে এখনো পর্যন্ত আমি জানি কিছুটা হলো আইন আদালত তারা রয়েছেন বলেই আমরা বিরোধীরা নিঃশ্বাস নিতে পারছি। এবং এখানে মমতা ব্যানার্জি বলেছে 2026-এর নাকি প্রার্থী তালিকা। প্রথম কথা, ভারতীয় জনতা পার্টির খেয়ে দে কাজ নেই, তৃণমূলের আলু বালু কালু লালু এদের সব প্রার্থী তালিকা জেনে বলছি। এইবার বিষয়টা হচ্ছে এই যে একটা ছবি আছে বিশ্বদা, এটা একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যম থেকে নেওয়া। মমতা ব্যানার্জি বসে আছেন একটা ফাইল, ফেব্রুয়ারি 2022। তো 2022-এর যদি একটা তালিকা বা ফাইল থাকে, এটা 2026-এ সেই ফাইল কিসের কাজে লাগবে? প্রশ্নটা এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমার আগে একজন বললেন যে ফাইল চোর, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফাইল ছিনতাইবাজ, এইটা আমাদের রাজ্যে দেখতে হলো। এবং শেষ কথা যে বললেন যে আপনি যেটা বললেন ইডিকে নাকি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সিআইডিকে কতবার ব্যবহার করা হয়েছে? শুভেন্দু অধিকারীর বাড়িতে তার বয়স্ক, তারা সিনিয়র সিটিজেন বাবা মা, তাদের হ্যাকেল করা হয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের অফিসে সিআইডিকে পাঠানো হয়েছে। এবং দলের একজন, তিনি জনপ্রতিনিধিও নন, কেষ্টা মণ্ডল, সে শেষ করিনি, না 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 আমি বলিনি, সে বলছে এই কেস দিয়ে দাও, ওই কেস দিয়ে দাও। বকটুইতে আমরা শুনেছিলাম কোন কেস দেবে। চিন্তা করুন কারা এই প্রশাসনকে কন্ট্রোল করে, সেটা তো আমরা নিজেরা দেখেছি এই রাজ্যে। তাই এরা এই কথাটা বলছে, আপনি তো 1 ঘন্টা বলেছেন, থাকুন না, এরা এই কথাটা বলছে, এদের কাছ থেকে এটা সবথেকে হাস্যকর, স্যাটারিক্যাল। ঠিক, একদম। আপনি কি এক কথা বলছেন যে শুধু ওনারা বলছেন যে ইলেকশন ক্যান্ডিডেট লিস্ট কেন থাকবে এবং তার মধ্যে কিচ্ছু নেই। না পার্টি স্ট্র্যাটেজিস্টের অফিসে কি থাকবে
তারপরে সেখানে সামনে নির্বাচন, খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তালিকা থাকবে। আপনারা তো, আমরা কেন বলছি যে নির্বাচনের তালিকা দেখতে চাই, তৃণমূলের উচ্ছিষ্ট নিয়ে তো বিজেপির ঘর, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে কেয়া ঘোষ যতদিন বিজেপি করেন, তার থেকে কম দিন শুভেন্দু অধিকারী বিজেপি করেন, কিন্তু কেয়া ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা। আপনাদের দলও কিন্তু অনেক আছে, অনেক উচ্ছ্বসিত তৃণমূলের আছে। মাইনাস তৃণমূল বিজেপি তৈরি হতো না, মাইনাস তৃণমূল বিজেপি তৈরি হতো না, মাইনাস তৃণমূল বিজেপি তৈরি হতো না, মাইনাস তৃণমূল বিজেপি তৈরি হতোই না। আমি আপনার সময় বলিনি, আপনার প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। আমি শুধু এটাই বলছি যে বিজেপি ইডি সিবিআই কে ব্যবহার করেছে, নির্বাচন এলেই ঠিক আছে, আপনি মাঠের বাইরে, আপাতত মাঠের বাইরে, একটু থামুন না, আপাতত মাঠের বাইরে আছে বলে মমতা ব্যানার্জি বাইরে আছে, মমতা ব্যানার্জি বাইরে আছে, কেজরিওয়াল ধরছে, কেজরিওয়ালকে ধরেছে, মমতা ব্যানার্জিকে ধরেনি, বাংলা মাঠের বাইরে বলে কেজরিওয়ালকে ধরেছে, মমতা ব্যানার্জি থাকুন বাংলার পাশে এগুলো বলেন না, দেখা যায়নি, দেখতে আচ্ছা, আমি একটা কথা বলি, সিপিএম সম্পর্কে কথা বলা মানে গলা নষ্ট আর সময় নষ্ট। তার কারণ এই বিশ্বনাথ শো এবং অন্যান্য রাজনৈতিক বৈঠকের মাধ্যমে যে শোগুলো হয়, আপনি বলবেন, উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন, সরকার আপনি উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন, বলেন আপনি উত্তর দেবেন, বলেন আপনি উত্তর দেবেন। কিন্তু নিজের পক্ষে বিশ্ব মজুমদারকে ধন্যবাদ জানানো উচিত যে উনি আপনাকে প্যানেলে ডেকেছেন, আপনাকে জেলা পরিষদে আপনার আপনি বলবেন, আমি আপনার হাঁটুর বয়সী, আমি শো চলতে দিচ্ছি না, আপনার হাঁটুর বয়সী, আমি শো চলতে দেব না, আমি একদম সুদীপ যে অভিযোগ বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলছি, আমি বলছি কি বলেছেন আমি তো শুনলাম, আপনি শুনুন না, আপনি অসভ্যতা করেছেন, আমি বলছি আপনার পার্টি অফিস থেকে ভেঙে চলে যান, সেটা বলেছি। আচ্ছা ঠিক আছে, আর ঠান্ডা হন, 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 আচ্ছা আর আপনারা সেটিং, এই আপনাদের আপনারা নিজেরা লড়তেও পারেন না, আমি শুধু একটা জায়গায় বলে শেষ করব। আচ্ছা, এবার চয়নদাকেই বলতে দিন। আমি বলছি তার কারণ হচ্ছে, আমি চয়নদাকে একটাই কথা বলবো যে তৃণমূলকে আপনি গালাগাল দিন, কিন্তু বিশ্ব মজুমদারকে নিদেন পক্ষে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। তার কারণ জেলা পরিষদে সিপিএম কে মানুষ বসতে দেয় না, পঞ্চায়েত সমিতিতে বসতে দেয় না, পঞ্চায়েতে বসতে দেয় না, বিধানসভায় বসতে দেয় না, কিন্তু বিশ্ব মজুমদার আপনাকে প্যানেলে বসতে, তার জন্য আপনি শোটা ছেড়ে চলে যাবেন, আমরা এনজয় করছি। বলুন। একটা স্টেটমেন্ট। এইটা প্রাথমিকভাবে আমি বলছি, এটা কিন্তু আমি মেনে নেব না, আমার পার্টিকে আমি জানাবো। এই কথাগুলো আপনার সামনে বসে সুদীপ রাহা আপনাকে বলতে ইচ্ছে, আপনি বলুন, আপনার বক্তব্য বলুন। দ্বিতীয় যে জায়গাটা, প্রাথমিক কথা যেটা, সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা কেন্দ্রীয় এজেন্সি, ঠিক, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা কেন্দ্রীয় এজেন্সি, মায়াবতীকে করেছে, মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছে, সে কারণে বিশ্ব মজুমদার আমাদেরকে বলছে। এবং দ্বিতীয় যেটা, ব্যালট খাওয়াকে কে অ্যালাউ করেছিল, ব্যালট খাওয়াকে কে অ্যালাউ করেছিল? আমার খুব পরিষ্কার প্রশ্ন, এইভাবে শরীর খারাপ করবেন না, আমি যথেষ্ট ফিট, এখনো 15-20 মিনিট ফুটবল চাপ নেবেন না আপনি, আমার শরীর নিয়ে আপনাকে ভাবতে হবে না। নির্দিষ্টভাবে যে কথাটা বলবার সেটা হচ্ছে যে এই যে বারবার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে না, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আমি তুলবো না, কারণ সে জনগণের রায়, আমাদের মেনে নিতে হবে। কিন্তু বারবার এই প্রসঙ্গটা যখন আসে, এই ভোটের আগের টাইমিং, এইখানে ইডি সিবিআই হঠাৎ তদন্ত থেমে যাওয়া, প্রমাণ লোপাটের অভিযোগগুলো এসে যাওয়া, এবং প্রমাণ লোপাটের অভিযোগ সরাসরি শাসক দলের সর্বোচ্চ স্তর অবধি আসছে। প্রমাণ লোপাট যদি হয়ে যায় এবং সেক্ষেত্রে সেই প্রমাণ লোপাটের ফায়দা যদি শাসক দল নিয়ে ফেলে, কেন্দ্রীয় এজেন্সির প্রতি আস্থা কমে যেতে থাকে, এবং এক্ষেত্রে কে আজ প্রতিবাদ করতেই পারবেন, প্রতিবাদ করতে পারবে, কিন্তু ওনার
ওপরে গিয়ে কথাগুলো বলা দরকার যে কেন এই ফেলিওর গুলো আসছে বারবার, একদম একদম বারবার ফেলিওর গুলো আসছে, একদম একদম কি এই আসবে? জায়গাগুলোতে ফেলিওর মিতা আছেন তো? আমাদের বিরুদ্ধে আপনি কথা বলতেই পারেন, কিন্তু ওপরে গিয়ে যাচ্ছে। মিতা চক্রবর্তী, আপনি করুন, মিতা চক্রবর্তী, কংগ্রেস, কংগ্রেসের মিতা চক্রবর্তী, আপনি বলুন মমতা ব্যানার্জি এবং তার ভাই বোনেরা মিতা চক্রবর্তী যে কথাটা চয়নদা বললেন যে বার্নিং ইস্যু, প্রচুর বার্নিং ইস্যু আছে স্টেটে, সেই ইস্যুগুলো তো চলে যাচ্ছে। যেমন কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করার অনেক ইস্যু আছে, কিন্তু এমন একটা ইস্যু চলে আসলো, নন ইস্যু হয়ে গেল, সেক্ষেত্রে বড় বড় ইস্যুগুলো অনেকটা পিছনে চলে গেল। একদম, এবং সেখানেই তো বাইনারি সেট করা হচ্ছে। দেখুন, কিছুক্ষণ আগে আপনি পারসেপশনের কথা বললেন, যে এখানে কি পারসেপশন তৈরি হচ্ছে। পারসেপশন এটাই তৈরি হচ্ছে যে যখন তদন্ত ইনস্টলমেন্টে হয়, যখন তদন্ত একবার শুরু হয় আবার থামানো হয় কিছু নির্দেশে এবং আবার শুরু করা হয়, তখন সেই তদন্ত কোনো লজিক্যাল কনক্লুশনে আসে না, যার জন্য ইডির কনভিকশন রেট 1.5%-এর কম। এই যে আমি তথ্যটা আগেই দিলাম, 6444টা কেস আর 120টা কনভিকশন, 1.8%। তো এই কনভিকশন রেট পেছনে হওয়ার কারণই হচ্ছে কারণ বিজেপি ইডি এবং সিবিআই কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করেন। দুর্নীতির বিরুদ্ধে এদের কোনো সংগ্রাম, কোনো লড়াই নেই, নাম্বার 1। নাম্বার 2, আজকে মুখ্যমন্ত্রী এসে ওখান থেকে হার্ড ডিস্ক নিয়ে নথি নিয়ে বেরিয়ে গেলেন। ইডি যারা অফিসাররা ছিলেন তারা হাইকোর্টে গেলেন, কেন ইডির অফিসাররা গভর্নরের কাছে যেতে পারলেন না? সরকারি কাজে হস্তক্ষেপ করার জন্য যে কোনো মানুষকে গ্রেফতার করা যায়, কি আইনি পদক্ষেপ নিয়েছেন ইডি কি আজকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার সাহস দেখাতে পারবেন না। সেখানে এসে যায় সেটিং এর তথ্য। এই সেটিং এর জন্য দুর্নীতি হচ্ছে, দুর্নীতির পেছনে এরা যাচ্ছেন কি ধরতে পারছেন না। এই খেলা দেখে দেখে বাংলার মানুষরা কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এখানে বাংলার উন্নয়নের কথা, শিল্পায়ন কেন হচ্ছে না, কর্মসংস্থান কেন হচ্ছে না, আমার নাম কে আমাকে বলতে বলেছেন, শুনে নিন। প্রথম কথা হচ্ছে আমি খুব অবাক হয়ে যাচ্ছি মিতাদি যেটা বললেন, আবার আজকে এটা হচ্ছে প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বক্তব্য। আবার অন্যদিকে পবন খেরাও নাকি বলেছেন যে এটা তৃণমূলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডির এই আজকে আচরণ। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস তারা একরকম বলেন, ন্যাশনাল কংগ্রেস অন্যরকম বলে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ইডির যে সাকসেস রেট নিয়ে বললেন, আচ্ছা ন্যাশনাল হেরাল্ড মামলায় আমরা তো খুব আপত্তি জানাচ্ছি, সত্যি কথাই তো, যাদের জেলে থাকার কথা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, তারা বেলে আছেন। চিন্তা করুন, এটা আবার দেখতে হচ্ছে নিশ্চয়ই সিবিআই বা ইডি যা তদন্তকারী সংস্থা, তাদের ব্যর্থতা, আমি তো বলবো ব্যর্থতা। ভালো করে তদন্ত করে মা ছেলে যেগুলো চোর, স্বাধীনতা সংগ্রামীদের টাকা যারা চুরি করেছেন তাদের জেলে পাঠানো দরকার। আর সেটিং বলছেন, আরে সেটিং আপনি জিজ্ঞেস করুন আপনার নেতাদের, তারা কি বলছেন। আপনি একরকম কথা বলছেন, আপনাদের পবন খেরা একরকম বলছেন, আপনাদের অবস্থা হচ্ছে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি কেউ জানে না। আপনারা ইধার চালা না উধার চালা, কোথাও ইধার ওধার থেকে কিধার চলে যাচ্ছেন আপনারা। আগে নিজেদের স্ট্যান্ডটা ঠিক করুন। আপনারা আপনাদের দিল্লির বসেদের সঙ্গে ঠিক করে একরকম কথা বলেন, মানে হাস্যকর হচ্ছে। ডোন্ট মেক ইয়োরসেলফ আ লাফিং স্টক ম্যান। আর সিবিআই কে কেজ প্যারেট আপনাদের সময় বলা হয়েছিল, ইন কেস ইউ ডোন্ট নো। দিস ইজ অলসো ওয়ান ইনফরমেশন আইড লাইক টু পাস অন। হ্যাঁ, শুধু কি বলছিল? দেখুন, আমি একটাই কথা বলছি যে কংগ্রেসের প্রতিনিধি আজকে যে কথা বললেন, আমি জানি না রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ওনার এই বক্তব্যের সঙ্গে সহমত হবেন কিনা। তার কারণ কেন্দ্রীয় পর্যায়ে আমরা কংগ্রেস কিন্তু বলেছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, এবং তার কারণ বারবার আমরা দেখেছি যখনই নির্বাচন থাকে তখন বিজেপি ইডি সিবিআইকে কাজে লাগায়, এবং ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে ওরা এর আগেও বাংলা দখল করতে চেয়েছে, আমাদের কত নেতাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তার ফলস্বরূপ কি হয়েছে, 77-এ থেমে যেতে হয়েছে বিজেপিকে। আপনি দেখুন না, এই এখন নির্বাচন চলছে, এসআইআর ইস্যুতে প্রায় 1.5 লক্ষের বেশি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তাদের নাম খসড়া তালিকায় বাদ দেওয়া হয়েছে, 58 লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। ওরা বলেছে, এই বিজেপির নেত্রীরা যারা আমাদের সাথে এখানে স্টুডিওতে এই প্যানেলে আমরা শেয়ার করছি, এরা বলেছেন, এদের নেতারা বলেছেন বাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে, 58,20,000 মানুষের নাম বাদ গেছে, 58টা রোহিঙ্গার নাম তালিকা প্রকাশ করে বলতে পারেনি, 20 জন বাংলাদেশির নাম বলতে পারেনি। সুতরাং আমি আপনাদের বলছি এরা যতই থাকুক ইডি সিবিআই 26-এ আবার দিদি ভাই আপনারা তো বলছেন মহিলাদের টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে। মহিলাদের সেটা তো ব্যাপারই, ওরা এদের নেতা বলেছেন তো আজ পর্যন্ত ক্ষমা চেয়েছে। লক্ষ্মীর ভান্ডার নাকি মুসলিম ভান্ডার,
যারা লক্ষ্মীর ভান্ডারে ভোট দেবেন তাদেরকে ঘরে তালাবন্ধ করে দিয়ে রাখুন, যাতে তারা ভোট কেন্দ্রে পৌঁছতে না পারেন। বিজেপির নেতারা বলেছেন। আমি জানি না কে আদি একজন মহিলা হিসেবে, কে আদি এই মহিলা হিসেবে ওনার দলের এই নেতার বক্তব্যের বিরোধিতা করবেন কিনা। আমাদের মহিলাদের আমরা বিরোধিতা করেছি, আমরা নিন্দা করেছি, আমরা নিন্দা করেছি, সব তো শেয়ার করা হয়। তখন মনে হয় না মহিলাদের সম্মান বাড়ছে? তখন মনে হয় আমার দলের শৃঙ্খলা এমনই যে আমার দলের কোন জেলা সভাপতিও যদি মহিলার বিরুদ্ধে কুরুচিকর কথা বলে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি বলুন যে আপনার দলের এই রাজ্য স্তর জেলা স্তরের নেতারা বাংলার মায়েদের ঘরে বন্ধ করে দেওয়ার কথা বলছে, আপনি মহিলা হিসেবে অন্তত নিন্দা করুন। বিশ্বজিৎ, 2019-এর লোকসভা নির্বাচনের আগে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের উপরে বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। সেবারও গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসেছিলেন মমতা। আবার একটা ভোট এসে গেছে, আবার সেই কেন্দ্রীয় এজেন্সি, আবার সরব মমতা। বারবার কেন এই সংঘাত বলে মনে হয়? দেখুন বিশ্বদা, এখানে পারসেপশনের কথা বলছিলেন আপনি, বারবার সেই পারসেপশনের কথা আসছে। আপনি যখন রাজীব কুমারের কথা বারবার বলছেন, আপনি বলুন তো রাজীব কুমারের মামলাটা সুপ্রিম কোর্ট কি বলেছে? রাজীব কুমারের মামলা কি এখন চলছে? রাজীব কুমারের মামলায় তো দেখা গেছে যে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাধা দিয়েছে, ডিসমিস হয়ে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা করে থাকেন অন্যায়, তাহলে মামলাটা তো ডিসমিস হওয়ার কথা না, মামলাটা তো চলা উচিত। দ্বিতীয় কথা, যে ইডির পদক্ষেপ, ইডি যেটা করেছে সেটা ঠিক করেছে কি ভুল করেছে, কালকে আদালতে শুনানি হতে পারে, সেখানে ঠিক হবে। কিন্তু তার আগে আমি আপনাকে বলবো, 2025 সালের মে মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর তারা বলছেন ইডিকে ভৎসনা করছেন তার কাজের জন্য। কোথায়? তামিলনাড়ুর মামলা, তামিলনাড়ুর মদ কেলেঙ্কারির মামলায় বলছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে ইডি যে পদক্ষেপগুলো নিচ্ছে তাকে অনেক বেশি সচেতন এবং আরো বেশি দক্ষ হওয়া উচিত। এটা 2025-এর মে মাসের একটা শুনানির সময় এটা বলা হচ্ছে। সুতরাং সেখানে পাবলিক পারসেপশনের কথা যদি আপনি বলেন, কারণ আমরা সবাই চেয়েছিল যে এই ধরনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, একটা বাধা দেওয়ার তো দরকার ছিল। উনি সবগুলো নিয়ে চলে এলেন, তাহলে বিশ্বাসযোগ্যতা কোথায় তৈরি হবে? এটাও তো দৃষ্টিকটু লাগে যে ইডি সামনে দাঁড়িয়ে দেখছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে চলে যাচ্ছেন। সুতরাং এই পারসেপশনটা কালকে দেখবেন যে মিছিল হচ্ছে, ভোট হচ্ছে, আপনি যেটা বললেন ভোটের আগে সব মানুষকে তো এক করে দিল। তৃণমূলের যে আমি একটু আগে বলছিলাম মন কষাকষি আছে, সবাই তো এক হয়ে গেল, কাল তো একসঙ্গেই পথে হাঁটবে। ঠিক। আমি নীলাদিদার কাছে, নীলাদিদা, যে এই যে বর্তমানে যতগুলো কেন্দ্রীয় এজেন্সি আছে তার মধ্যে সব থেকে বেশি ক্ষমতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। ফার্স্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কতটা ফ্যাক্টর হতে পারে এই চুরি যে অভিযোগ তিনি করছেন। দুই, যেটা চয়নদা বললেন, যেটা মিতা বললেন, অনেকেই বললেন যে বিজেপি নেতারাও প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। আর তিনি তো সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন। না, এখানে বিষয়টা বুঝতে হবে, ইডি ধরুন ব্যবস্থা নিল, কঠোর ব্যবস্থা নিল, কালকে কোর্টে গেল, ভালো ভার্ডিক্ট পেল, তাহলে একটা তো দৃষ্টান্ত সৃষ্টি হলো এবং ইডি মানে শক্তিশালী আমরা বলতে পারবো। ইডি যদি ব্যবস্থা না নেয় তাহলে লাভটা বিজেপির, কারণ বিজেপি তখন যদি ব্যবস্থা নেয় একটা সম্ভাবনা থেকে যায় মমতা একটা পাবলিক সিম্প্যাথি পেয়ে যাবেন। পারসেপশনটা তো রাজনীতিতে কাজ করে। যদি ব্যবস্থা না নেয় বিজেপির কোনো দায় নেই, বিজেপি তখন বাজারে যেতে পারবে, ভোটের বাজারে যেতে পারবে, এই বলে ফাইল চোর মমতা ওই কয়লা কেলেঙ্কারি ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আরেকটা কথা বিশ্বদা, আমার একটা ডেটের কথা এক্ষুনি মনে পড়ছিল, মে 17, 2021 নির্বাচন হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, তখন কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এই কেন্দ্রীয় সংস্থার দ্বারা ববি হাকিম, সুব্রত মুখার্জি, আরো কিছু নেতা। তখন কোনো নির্বাচন ছিল না, নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়েছিলেন, কোনো নির্বাচন ছিল না। এখন এই যে ন্যারেটিভটা যে এই নির্বাচন এলেই ইডি সক্রিয় হয়, সিবিআই সক্রিয় হয়, এটা বোধহয় মানুষ বিশ্বাস করে। কথা সংযোজন করবো, আমি বাকি আলোচনা সময় নষ্ট হবে। প্রথম কথা এখানে বিশ্বজিৎ বারবার বলছেন অধ্যাপক মানুষ, আমার ভাই কিন্তু পণ্ডিত মানুষ, আমার ওকে রেসপেক্ট বলুন। একটা সংযোজন করার আছে বিশ্বজিৎ, সেটা হচ্ছে 17 অক্টোবর 2025 ওই দিনই রায়টা বেরিয়েছিল। রাজীব কুমারের মামলা ডিসমিস হয়ে গেছিল। কোন মামলা ডিসমিস হয়েছিল? রাজীব কুমার আগাম জামিনের বিরোধিতা করে সিবিআই মামলা করেছিল, সেই মামলাটা ডিসমিস হয়ে যায়, আগাম জামিন বহাল রইল। কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা ছিল সেটা কিন্তু ডিসমিস হয়নি, সেটা এখনো চলছে। আমার প্রশ্ন এটাই, কতদূর আর কতদূর?
না, সেটা তো আদালতের বিষয়, আইনের বিষয় আইন বলবে। আমি আমার দলের কথা বলতে পারি। এবং উনি যে এর আগের যিনি বলছিলেন যে পারসেপশন এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, বাংলার মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়ে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি বাংলা জিততে পারে না বলে ওদের ইডিকে প্রয়োজন হয়, সিবিআইকে প্রয়োজন হয়, ইলেকশন কমিশনকে প্রয়োজন হয়, এসআইআর এর প্রয়োজন হয়। এটা আজকে প্রমাণিত সত্য। না না, বাংলার আমি বলেছি যে এই ঘটনাটায় আপনাদেরও লাভ হলো, ন্যারেটিভ বিল্ডিং এ বিজেপিরও হলো। যারা অসুবিধায় পড়লো, যারা দুটো দলের লাভ হলো বলছে। দেখুন, এটা দুটো হতে পারে না। আমি যেটা বললাম সেটাই একটু কথা বললাম। আমরা যে আদালতকে ম্যানেজ হয়ে যাচ্ছে কোনোভাবে ম্যানেজ হচ্ছে কি? আমরা বিজেপিকে আহ্বান করছি, এই ব্যাপারটা আমরা বিজেপিকে আহ্বান করছি, দুটো দলের আমরা বিজেপিকে আহ্বান করছি যে আরো যত শক্তি আছে সব শক্তি নিয়ে নামুন, সব শক্তি নিয়ে নামুন। বলছেন আজকের পর সেটিং এর কথা কেউ বলবে না, সে যারা বলে তারা বলবে। মানুষ উত্তর দিয়ে আমি বলছি সেটিং বিষয়ে যা বলার সেটা মানুষ উত্তর দিয়ে দিয়েছে। মানুষ এসব কথা দেবে, রিজেক্টেড বাই এখন মানুষ শুনছে বলছে। হ্যাঁ বলো কে? দেখুন, অনেক কিছু কথা হচ্ছে পারসেপশন, লাভ ক্ষতি। প্রথম কথা, আমরা যেটা যে একটা ন্যারেটিভ বলুন বা একটা দৃশ্য, যেটা দৃষ্টিকটু, যেটা তৃণমূলের বিশ্বজিৎবাবু যেটা বারে বলছিলেন, দৃষ্টিকটু সত্যি লেগেছে বিশ্বদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচিত গণতান্ত্রিক প্রধান পশ্চিমবঙ্গের, তিনি আসছেন কিনা কর্পোরেট অফিস থেকে ফাইল নিতে, কেন? মানে এবং তিনি তার পুলিশ লোক লস্কর দিয়ে ফাইলগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফাইল ছিনতাইকারী শেষকালে হতে হচ্ছে, এইটা খুব খারাপ দৃষ্টি। এটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আমার এই জায়গাটাতেই বক্তব্য, কারণে আপনি না এক সেকেন্ড, রাজীব কুমারের সময় আমরা দেখেছিলাম, রাজীব কুমারের এক সেকেন্ড ভাই, রাজীব কুমারের সময় আমরা দেখেছিলাম মনে হয়েছিল যে ডাল মে কুছ কালা, এবারে তো দেখছি পুরো ডালটাই কালো। জেনে নিন না, এগুলো লালার ফাইল নয়, ও কে এগুলো লালার ফাইল নয়, তো একটু জেনে নিন। হ্যাঁ, বিকাশ দা বলতে পারেন আপনাদের জোটে আছেন, কেন্দ্রে ইন্ডি জোটে আছেন। বিকাশদা যে জায়গায় দাঁড়াচ্ছে, ধরুন কোর্টে কিছুই হলো না, কিছুই গেল না, কোনো মেনশন অব্দি থেমে থাকলো, কোনো মামলা হলো না, তাহলে কি দাঁড়াবে? আর যদি ধরুন আরো একটা হাজার একটা মামলার মধ্যে আরো একটা মামলা যুক্ত হলো, সেটা কি দাঁড়াবে? কোর্ট কি এরকম কিছু বলতে পারে না এক্ষুনি ব্যবস্থা নাও, এক্ষুনি এই করো, এক্ষুনি ওই করো? কোর্ট কি করতে পারে? দেখুন, এই ক্ষেত্রে প্রথম হচ্ছে ইডি মামলা করতে পারে, কর্তব্যকর্মে বাধা দিয়ে, সরকারি কর্তব্যকর্মে বাধা দিয়েছে, সেই মামলা ইডি করতে পারে, তাদের রাইট আছে। এখন সেটা ইডি করবে কি না সেটা আমি জানি না। এরপরে এরা মানে আমাদের চিফ মিনিস্টার বা অন্য যারা তৃণমূল কংগ্রেস, হ্যাঁ তৃণমূল কংগ্রেস, তারা যদি মনে করে যে তারা মামলা করবে, যে আমাদের অফিসে ঢুকে গিয়ে এই সমস্ত ফাইল চুরি করতে এসেছিল, তারাও মামলা করতে পারে। মামলা করতে কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে আমাদের দেশের যে কনসেপশন, আইনের কনসেপশন, আমি একটা কগনিজেবল অফেন্সের কোনো কমপ্লেন দিলাম, সেটাকে এফআইআর করে নিতে হবে, এফআইআর করতেই হবে তোমাকে, তুমি এফআইআরটাকে বাদ দিতে পারবে। এবারে ইডি যে মামলাটা করবে সেটাও এফআইআর করতে হবে। এবার এফআইআর কোনটা ঠিক কোনটা ভুল সেটা মানে কেন্দ্রীয় এজেন্সি বন্দুক তাক করবে মানে রাজ্য সরকারের দিকে, রাজ্য সরকার বন্দুক তাক করবে কেন্দ্রীয় এজেন্সির দিকে। এইবারে হলোটা কি, এইবারে বলছি, এইবারে তদন্তটা চলবে, তদন্তটা চলে, তদন্তের যে ফাইনাল রিপোর্টটা সেটা যখন জমা হবে, তারপরে তো ট্রায়াল হবে, ট্রায়ালের রায়ে বোঝা যাবে। ট্রায়াল অবধি যাবে কিনা সন্দেহ। পার্থপ্রতিম দাস, পার্থদা আছেন? পার্থদা যে প্রশ্নটা আলোচনা হচ্ছে যে দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে এফআইআর করছে, হ্যাঁ দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে এফআইআর করছে, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত মামলা তো চলতে থাকবে, মামলা অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু হ্যাঁ বলুন। হ্যাঁ, মামলা চলবে, তারপর হঠাৎ মামলাটা হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, আবার কোনো এক সময় আবার মামলাটা বেঁচে উঠবে, চলবে। আমার এই মামলার রেজাল্ট সম্পর্কে আমি সন্দিহান, আমার কোনো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। মানে পুরো বিষয়টা, হ্যাঁ পুরো বিষয়টা, মামলার তদন্ত চলবে, মানে এপক্ষও তদন্ত করবে, ওপক্ষও তদন্ত করবে, কিন্তু মানে তারিখ পে তারিখই হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু সারফেসে আসবে না, তাই তো? সেটাই সম্ভাবনাই বেশি।
রাজনৈতিক দিক থেকে আরে সেটিং তো আপনারা করে রেখেছেন, আগে উত্তর দিন না, আগে উত্তর দিন না। যে মমতা ব্যানার্জির জন্য আপনারা কেন কতবার রাস্তায় নামেন? আরে উত্তর দিন না, মমতা ব্যানার্জি গ্রেফতারের দাবি আপনাদের বিশ্বাসযোগ্যতা কোথায়? সবকিছু সার্কাস ক্রিয়েট করছে, প্রত্যেকটা যাচ্ছে হাইকোর্টে, যাচ্ছে হাইকোর্টে, ইডি যাচ্ছে, মমতা ব্যানার্জি কোথায়? আপনাদের মিতা বলছেন শোনা, মিতাকে নাও। আমি সেটিংটা কোথায় জিজ্ঞেস করছি? সেটিংটা রয়েছে তো, আরে সেটিং করে তো আপনারা নিজেরাই কাটিং হয়ে না, সেটিং তো আছে, সেটিং তো সবাই নিজের আলোর মতো পরিষ্কার, মানুষ তো দেখতে পাচ্ছে। বাংলার মানুষ যখন যে দুর্ভোগে রয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে যে আপনাদের সেটিং এর তথ্য। হ্যাঁ, আরে সেটিং তো আপনাদের সঙ্গে করে রয়েছে ম্যাডাম। এইদিকে অভিষেক ব্যানার্জি ভোরবেলায় আপনার নেতার বাড়িতে চলে যান, সেটিং তো আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা বলুন, আরে আপনাদের স্ট্যান্ডটাকে পরিষ্কার করে ডিবেটে আসবেন, আগে আপনাদের নিজেদের স্ট্যান্ডই পরিষ্কার নেই। আরে আপনারা নিজেদের স্ট্যান্ড পরিষ্কার নিজেরা জানেন না। 10 বছর আগে আপনারা দেখলেন টিএমসি নেতারা হাত পেতে ঘুষ দিচ্ছে, তারা কেন তাদের কেন্দ্র কেন্দ্র সহ আলাদা কথা বলছে। আরে আগে নিজেদের স্ট্যান্ড ঠিক আছে। একটা কথা বলি, আরে আপনারা ঝগড়া করবেন না। মহারাষ্ট্রে কিন্তু ইলেকশন চলছে এবং সেখানে কিন্তু কংগ্রেস আর বিজেপি জোট আছে কিন্তু। না, কোথাও ওই কথাটা একটা জায়গায় যেটা স্থানীয় বলেছেন, স্তরে, একটা জায়গায় এটা জায়গায় বলেছেন, এই জায়গাটায় বলেছেন আমাদের দেবেন্দ্র ফডনবিস, আমাদের মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছে। এবং ওটা দেখে বিভিন্ন রাজ্যে অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা অবধি, নারায়ণ রানের থেকে শুরু করে আমাদের এখানে শুভেন্দু অধিকারী অবধি, শুধু আপনারা আনেন ইডিকে ভয় দেখানোর জন্য, তারপরে একটা অদ্ভুত ম্যাজিক্যাল ওয়াশিং মেশিনের থ্রু দিয়ে তারা পরিষ্কার হয়ে যায় এবং তাদের against ন্যাশনাল হাইওয়েটা কি আছে বলুন, ন্যাশনাল হাইওয়েটা কি আছে বলুন, চোর পাইয়ে আমি তো চাইবো তাদের জেলে পুরো কেন জেলে পুরছে না? কাগজ মুড়ে টাকা নেওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি ইডি যাবে, সেদিন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝবে যে ইডি ইম্পার্শিয়ালি তদন্ত করছে। ইডিও হাইকোর্টে যাচ্ছে, সবাই শুধু এখানে তদন্ত খেলা হচ্ছে, সত্যিকারের তদন্ত কিছু। আরে দূর থেকে এত ডিস্টার্ব করবেন না, আমি ডিস্টার্ব করতে সময় কথা বলতে পারবেন না। এই প্রগনোসিসটা বলুন না। আইনগত প্রগনোসিসের কথা তা বলছেন, আপনি কথা বলতে কিন্তু পারবেন তাহলে? রাজনৈতিকভাবে আপনি দেখুন, আপনাকে একটু আগে আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচনে কালকে থেকে ইস্যু হয়ে গেল ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জনগণকে কে বোঝাতে পারবে, কনভিন্স করাতে পারবে যে কোন, যেটা নীলাদ্রিতা দুটো ন্যারেটিভসের কথা বলছিল, কোন ন্যারেটিভসটা সঠিক, এই বোঝানোতে যারা রাজনৈতিকভাবে এগিয়ে যাবে, খেলা তাদের দিকে। একদম একদম ঠিক যে এই রাজনৈতিক লড়াইয়ে দুটো ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। যারা মানুষকে বোঝাতে পারবেন, মানুষ তাদের দিকে যাবেন এবং আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে কারা মানুষকে বোঝাতে পেরেছেন। তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে এমন চিত্রনাট্য বা এমন ঘটনা আজকে তৈরি হয়েছে যা যে কোনো বড় সিরিয়াল তো দূরের কথা, সিনেমাকেও হার মানায়। ভারতবর্ষের রাজনীতিতে এইরকম ঘটনা নজিরবিহীন বলা চলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য, ভালো থাকবেন।